নমস্কার। আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, গাইনোকোলজিস্ট এবং বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। আজ আমরা একটা অন্যরকম ব্যাপারে একটা ফেসবুকে আলোচনা করব, ফেসবুক লাইভে। আজ কিন্তু আমরা কোনো পার্টিকুলার ডিজিজ, বন্ধ্যাত্ব সংক্রান্ত কোনো অসুখ বা কোনো ট্রিটমেন্ট এই সংক্রান্ত কোনো ব্যাপারে আলোচনা করব না। আজ আমরা যেটা আলোচনা করব ডাক্তার এবং রোগীর পারস্পরিক নির্ভরতা, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় সিম্বায়োসিস, সেই ব্যাপারে আজ আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আমরা সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে আমরা সত্যি আপ্লুত। বিভিন্ন সব পেশেন্টের থেকে আমরা মেসেজ পাচ্ছি ডক্টরস ডে। আজ আপনারা জানেন যে শ্রদ্ধেয় ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে, 1 জুলাই, এবং আজকের দিনটা পালিত হয় ডক্টরস ডে বা চিকিৎসক দিবস হিসেবে। আমরা সবাই কাছে কৃতজ্ঞ আমাদেরকে আজকে উইশ করার জন্য। এবং খুব ভালো লাগলো, অনেক পেশেন্ট আমাদেরকে উইশ করেছেন যে তারা বাচ্চার ছবি পাঠিয়েছেন, যে বাচ্চা কেমন আছে, বড় হয়েছে। অনেকে বাচ্চার মুখ দিয়ে ডক্টরসদের বলিয়ে ভিডিও করেছেন। আমাদের সত্যি ভীষণ ভালো লেগেছে এবং এই ভালো লাগাটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আচ্ছা, আজ আমরা যেটা আলোচনা করবো, ডাক্তার এবং রোগী পরস্পরের সহযোগিতা কতটা দরকার এবং পরস্পরের একজনের আরেকজনের প্রতি কী কী দায়িত্ব থাকে। হ্যাঁ, আবার বলবো, আজ কিন্তু আমরা কোনো প্রশ্ন উত্তর মানে চিকিৎসা সংক্রান্ত পার্টিকুলার কোনো চিকিৎসা সংক্রান্ত কোনো প্রশ্ন উত্তরে যাব না। আমরা আজ এই ডাক্তার এবং রোগীর বিভিন্ন নির্ভরশীলতা এবং একজন একজনকে কীভাবে সহযোগিতা করতে পারেন সে ব্যাপারে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে যেটা আসি, কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা কোনো ট্রিটমেন্টে। অনেকে জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু, আমি আইভিএফ করবো কিন্তু বাড়িতে কাউকে বলতে চাই না। আমি এগ ডোনার নেব, কাউকে বলতে চাই না। আমি স্পার্ম ডোনার নেব, আমার মা বাবা যেন জানতে না পারেন। আমার সেক্সুয়াল প্রবলেম আছে, এটা কিন্তু অন্য কেউ যেন জানতে না পারে। মনে রাখতে হবে, আমরা ডাক্তাররা কিন্তু রোগীর অনেক গোপন তথ্য আমরা জানতে পারি রোগীর সঙ্গে সংস্পর্শে আসার জন্য। হ্যাঁ, এটা আমাদের একটা অ্যাডভান্টেজ, কিন্তু রোগীর অনুমতি ছাড়া আমরা কিন্তু ওই গোপন তথ্য কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারি না। হসপিটালের কোনো রিসেপশনিস্ট বা সিস্টারের সাথে নয়, এমনকি রোগীর অনুমতি ছাড়া রোগীর মা বাবার সাথেও কিন্তু আমরা শেয়ার করতে পারি না, রোগীর ভাই বোনের সাথেও শেয়ার করা যায় না। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রোগীর অনুমতি ছাড়া স্বামীর কোনো গোপন তথ্য স্ত্রীকে বা স্ত্রীর কোনো গোপন তথ্য স্বামীকে বলা যায় না। যেমন মাঝে মধ্যে আমরা পাই, অনেক পেশেন্ট এসে বলেন, কিছু পেশেন্ট, যেমন কোনো মহিলা এসে বলেন যে আমার আগের রিলেশনশিপে একটা বাচ্চা হয়েছিল, আমার একটা প্রেগনেন্সি এসেছিল, কিন্তু এটা আমার স্বামী জানেন না। পেশেন্ট যদি না বলতে বলেন, আমরা কিন্তু কাউকে বলতে পারি না পেশেন্টের অনুমতি নিয়ে। অর্থাৎ অনুমতি না নিয়ে কোনো গোপন তথ্য কাউকে বলাটা, এটা হচ্ছে একটা বেআইনি কাজ এবং এটা আমরা করতে পারি না। কাজে এটা মনে রাখবেন যে যখনই আপনি ডাক্তারবাবুর কাছে নিশ্চিন্তে কোনো কথা বলছেন, সেটা কিন্তু গোপন থাকবে এবং আপনি না বললে এই তথ্যটা অন্য কাউকে জানানো হবে না। এবং বিশেষ কিছু ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে স্ত্রী হিসেবে আপনি স্বামীকে জানাতে চান না বা স্বামী হিসেবে আপনি স্ত্রীকে জানাতে চান না, সেটা ডাক্তারবাবুকে বলবেন। ডাক্তারবাবু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু ফলো করবেন। এরপরে একটা কথাতে আসে, অনেক সময় রোগীরা বলেন যে ডাক্তারবাবু তো নিজে কনফিউজ, ডাক্তারবাবু নিজে বুঝতে পারছেন না কী করবেন, আমাদেরকে বলছে এটাও করতে পারেন, এটাও করতে পারেন, এটাও করতে পারেন, অপশান দিচ্ছেন। যেমন আমরা দেখি অনেক সময় যদি কোনো মহিলার বন্ধ্যাত্বের জন্য 2টো ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকে, আমরা তখন অপশান দিই, আপনি ল্যাপারোস্কোপি সার্জারি করতে পারেন অথবা আপনি আইভিএফ করতে পারেন। অনেক সময় পেশেন্টরা বলে ডাক্তারবাবু আপনি বলুন কী করবেন। মনে রাখতে হবে, আধুনিক চিকিৎসা পদ্ধতি কিন্তু রোগী নির্ভর বা রোগী কেন্দ্রিক, পেশেন্ট সেন্টার কেয়ার। হ্যাঁ, অর্থাৎ আমরা কিন্তু রোগীকে আমাদের চিকিৎসার কেন্দ্রে রাখতে, অর্থাৎ রোগী কিন্তু একমাত্র ডিসিশন নিতে পারে, যে কারণে আমরা বলি এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ রোগীকে আমরা পাওয়ার দিচ্ছি যে ডিসিশন নেওয়ার জন্য। অনেকে বলতে পারেন আমরা কি বুঝি, আমরা রোগী, আমরা কি করে বুঝি চিকিৎসার, আপনি চিকিৎসক, আপনি বলুন কি করবেন। মনে রাখতে হবে, আপনি যখন ধরুন কোনো দোকানে ফ্রিজ বা টিভি কিনতে যান, দোকানদার যা বলে সেটা কি আপনি করেন না, কিন্তু আপনি কি ফ্রিজ বা টিভি সব বোঝেন না। কিন্তু কি করেন, আপনি তাদের থেকে ইনফরমেশান নেন, কোন ফ্রিজটা ভালো হবে, কোন টিভিটা ভালো হবে, কোনটার দাম কেমন হবে, কোনটা কতদিন যাবে, কোনটা খরচ কেমন হবে, কোনটা সারানো যাবে কি না, কোনটার কি সুবিধে অসুবিধে আছে। তারপর আপনি ডিসাইড করেন যে কোনটা আপনার ভালো মনে হচ্ছে, কোনটা নেবেন। সেরকম বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টের বিভিন্ন অপশান, মানে প্রত্যেক ট্রিটমেন্টেরই সুবিধে অসুবিধে আছে। যদি ধরুন যে কোনো একটাই উপায় হতো, তাহলে কিন্তু আমরা অপশান দিতাম না। যেমন ধরুন জ্বর এলে প্যারাসিটামল খাবেন, এর কোনো অপশান নেই, আমরা বলি হ্যাঁ জ্বর এলে প্যারাসিটামল খাবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ট্রিটমেন্ট আছে যার অপশান আছে। কেন অপশান আছে? কারণ দুটো উপায়েরই সুবিধে অসুবিধে আছে। যে উদাহরণটা দিলাম, যেন আপনি যদি ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকে, আপনি যদি ল্যাপারোস্কোপি করেন, তার কিন্তু সুবিধেও আছে অসুবিধেও আছে। সেরকম আইভিএফেরও সুবিধে অসুবিধে আছে। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে আপনাকে বোঝানো এর সুবিধে অসুবিধে এই পদ্ধতির সুবিধে অসুবিধে, এবার আপনাকে ঠিক করতে হবে আপনি কোনটা চাইছেন। এর মানে এই নয় যে ডাক্তার কনফিউজ, এর মানে এই যে ডাক্তার আপনার
মতামতকে সম্মান করছেন এবং আপনাকে বলা হচ্ছে যে কোন ডিসিশন নেবেন সেটা আপনি বলুন, অর্থাৎ আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কাজে কোন অপশান চুজ করবেন, অর্থাৎ কোনটা ঠিক করবেন, যেমন এই ক্ষেত্রে ল্যাপারোস্কোপি করবেন না আইভিএফ করবেন, সেটা আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন, কোনটার সাকসেস রেট কতটা, কোনটার খরচ কতটা, কোনটা সুবিধে কি, কোনটার অসুবিধে কি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে কে সিদ্ধান্ত নিতে পারে। অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে একমাত্র পেশেন্ট। পেশেন্ট ছাড়া পেশেন্টের হাজবেন্ড, বাড়ির লোক কেউ কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন না। অনেক সময় পেশেন্টরা বলেন, পেশেন্ট বাড়ির লোক বলেন পেশেন্ট কি বুঝবে, আমরা বাবা মা আমরা বুঝবো। মনে রাখতে হবে আইন অনুযায়ী 18 বছরের বয়স পরের বয়স্ক একজন মানুষ যার মানসিক স্থিতি আছে এবং যিনি বুঝতে পারেন যে কোনটা ঠিক কোনটা ভুল, তার সিদ্ধান্ত তাকে নিজেকে নিতে হবে। তার সিদ্ধান্ত কিন্তু তার স্বামী বা স্ত্রী বা তার বাবা মা কেউ কিন্তু নিতে পারেন না, সিদ্ধান্ত কিন্তু নিজেকেই নিতে হবে। অনেক বাবা মা বলেন আমার মেয়ে ছোট, আমার ছেলে ছোট, ওরা কিছু বোঝে না। মনে রাখতে হবে 18 বছরের নিচে কিন্তু আইনগতভাবে কিন্তু কাউকে ছোট বলা হয়। 18 বছরের পরে কিন্তু আইনগতভাবে কিন্তু সিদ্ধান্ত কিন্তু সেই স্বামী বা স্ত্রীর, সেখানে কিন্তু বাবা মা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। অনেকে আবার বলেন যে আমার ছেলে বা মেয়ে কিছু বোঝে না। যদি আপনার সত্যি মনে হয় তারা মানসিকভাবে তাদের সমস্যা আছে এবং তারা বোঝে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আইনগত সাহায্য নিতে হয়, অর্থাৎ লয়ারের পরামর্শ নিতে হয় যে সত্যি তিনি বোঝেন না, সেটা প্রমাণ করতে হবে। তারপরে আমরা মা বাবার কাছ থেকে সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু সেক্ষেত্রেও কোর্টের আদেশ লাগবে। অর্থাৎ জিনিসটাকে এত কমপ্লিকেট করার মতো কিছু হয়নি। সোজা কথা সবাইকে বলবো, যারা পেশেন্ট তাদের উপর ছেড়ে দিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আপনারা বলতে পারেন, আপনারা আপনার মতামত দিতে পারেন, কিন্তু সিদ্ধান্তটা কিন্তু তাদের। যেমন অনেক সময় কোনো পেশেন্ট বলেন ডাক্তারবাবু আমার মা আমাকে আইভিএফ করতে দেবেন না, আমার বাবা আমাকে অপারেশন করতে দেবেন না। মনে রাখতে হবে জীবনটা আপনার, সিদ্ধান্তটা আপনার। আপনার যদি বাচ্চা না হয় আপনারই সমস্যা হবে। আপনার বাবা আজকে বললেন আইভিএফ করবেন না, পরবর্তীকালে কিন্তু বাবা থাকবেন না, তখন কিন্তু আপনারই কিন্তু আফসোস থেকে যাবে যে আপনি কেন করলেন না সময় মতো। কাজেই সিদ্ধান্তটা কিন্তু আপনার, সিদ্ধান্তটা বাবা মা কারো নয়। অনেকে এরকম করেন, ধরুন পেশেন্টকে বললাম, হাজব্যান্ড ওয়াইফকে আমরা কোনো ট্রিটমেন্টের ব্যাপারে বললাম, সব বলার পরে তারা বলেন যে আমাকে তো বললেন, আমার মা বাবাকে আরেকবার বুঝিয়ে বলুন। মনে রাখতে হবে সব পেশেন্ট যদি আমাদেরকে বলেন যে মা বাবাকে বুঝিয়ে বলুন, তাহলে কিন্তু আমাদের পক্ষে কিন্তু চেম্বারে কিন্তু টাইম দেওয়া সম্ভব হবে না। আমরা পেশেন্টকে বলি আপনার যদি মনে হয় যে মা বাবাকে বলার, তাহলে সেটা আপনারা আপনাদের মতো করে মা বাবাকে বলতে পারেন। অনেক সময় মা বাবা দেখা যায় কোনো রিপোর্ট নিয়ে এসে আমাদের কাছে কথাবার্তা বলছেন যে ডাক্তারবাবু কী ট্রিটমেন্ট করা যায়, সমস্যা কার। মনে রাখতে হবে এক্ষেত্রেও পেশেন্টের অনুমতি ছাড়া কিন্তু আমরা মা বাবার সাথে কিন্তু আলোচনা করতে পারি না। একমাত্র মা বাবা যদি পেশেন্ট অনুমতি যায় যে মা বাবার সাথে আলোচনা করা, তখনই করতে পারি। আচ্ছা, এরপরের যে কথাটা, রেসপেক্ট দ্য ডিসিশন। পেশেন্টের সিদ্ধান্তকে আমাদের সম্মান করতে হবে। অনেক সময় পেশেন্ট এমন সিদ্ধান্ত নেন যেটা কিন্তু মেডিকেল অ্যাডভাইসের বাইরে। অর্থাৎ ধরুন কোনো ক্ষেত্রে ধরুন কোনো পেশেন্টের ক্যান্সার হয়েছে, তাকে বলা হলো ডাক্তারবাবু বললেন যে কেমোথেরাপি দিতে হবে বা অপারেশন করতে হবে। পেশেন্ট সব কিছু বোঝার পরেও বললেন যে না আমি কেমোথেরাপি করবো না, অপারেশন করবো না। ডাক্তারবাবু বলতে পারেন যে সেক্ষেত্রে আপনার ক্যান্সার বেড়ে যেতে পারে, বেড়ে গিয়ে কিন্তু আপনার লাইফ রিস্ক হতে পারে। যদি পেশেন্ট বলে তাহলে হবে, আমি ট্রিটমেন্ট করবো না, মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু পেশেন্টের অধিকার আছে ট্রিটমেন্ট না করার, অর্থাৎ রাইট টু রিফিউজ ট্রিটমেন্ট। বেশ কিছু বছর আগে আমার মনে আছে 2016-তে একজন পেশেন্টের প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল, তাকে ব্লাড দেওয়ার দরকার ছিল, হিমোগ্লোবিন খুব কমে যাচ্ছিল। তিনি আমাকে বলেছেন আমি ব্লাড নেব না। আমরা বলেছেন ব্লাড যদি না নেন আপনার লাইফ রিস্ক থাকবে, আপনার এই ক্ষতি হতে পারে। পেশেন্ট তখন বলছে ডাক্তারবাবু আপনি যে ব্লাড নিতে বলছেন, আপনি কি বলতে পারেন ব্লাড নিলে আমার কোনো ক্ষতি হবে না, ব্লাড নেওয়াটা একদম সেফ। একদম না, ব্লাড নেওয়াটাও একদম সেফ নয়, কারণ ব্লাডেরও ক্ষতি হতে পারে, ব্লাড দিলে অনেক সাংঘাতিক রিয়াকশান হতে পারে। সেজন্য তো আমরা সবাইকে ব্লাড দিই না, যাদের মনে হয় যে ব্লাড না দিলে অসুবিধা হবে তখন দিই। অর্থাৎ মনে রাখতে হবে যে কোনো ট্রিটমেন্টের আগে কিন্তু আমরা এটা নিই সুবিধা এবং অসুবিধা। যখন মনে হয় যে কোনো ট্রিটমেন্টের সুবিধের থেকে অসুবিধাটা কম হবে, তখনই আমরা সেই ট্রিটমেন্ট করি। যেমন ধরুন একজন সুস্থ স্বাভাবিক মানুষকে ব্লাড দিলে তার কিন্তু সুবিধের থেকে অসুবিধে বেশি হবে। অন্যদিকে একজন রোগীর প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, তাকে যদি ব্লাড না দেওয়া হয় তাহলে কিন্তু অসুবিধে বেশি হবে। অর্থাৎ সেক্ষেত্রে ব্লাড না দিলে যে অসুবিধে, তার থেকে ব্লাড দিলে যে অসুবিধে সেটা কম হবে। অর্থাৎ সুবিধে অসুবিধে দেখতে হবে, এটাকে আমরা বলি রিস্ক বেনিফিট রেশিও। কোনো ট্রিটমেন্টের রিস্কের তুলনায় যদি বেনিফিট বেশি হয় তখন সেই আমরা ট্রিটমেন্ট করতে পারি। কাজে সেই রোগীকে কিন্তু আমরা ব্লাড দিইনি, পরে আমরা আয়রন ইনজেকশন দিয়েছিলাম, কারণ তিনি ব্লাড নিতে চাননি। যেরকম আমরা অনেক সময় পেশেন্টকে পাই, ধরুন পেশেন্টের বলা হলো যে আপনার এগ দিয়ে আইভিএফ করা যাবে না, আপনাকে ডোনার এগ নিতে হবে। পেশেন্ট বলে না আমার নিজের এগ দিয়ে করুন, করলে হবে হলে হবে, না হলে আমি ডোনার এগ নেব না, আমার রিলিজিয়াসলি অর্থাৎ ধর্মগতভাবে আমি ডোনার এগ নিতে পারবো না। আমাদের কিন্তু পেশেন্টের সেই রিলিজিয়ান বা সেই মতামতকে সম্মান করতে হবে, তাকে কিন্তু আমরা জোর করে এগ ডোনার দিতে পারি না। সেরকম মাঝে মধ্যে এরকম পেশেন্ট পায় যাদের টেসা করা হয়েছে, টেস্টিকুলার স্পার্ম অ্যাসপিরেশন, তাতে স্পার্ম পাওয়া যায়নি,
পেশেন্ট ইক্সির জন্য রেডি ছিলেন, কিন্তু পেশেন্টকে বললাম আপনি কি ডোনার স্পাম নেবেন? পেশেন্ট এবং তার ওয়াইফ বললেন না, আমরা ডোনার স্পাম নেব না। আমরা বললাম তাহলে কিন্তু আপনি যে এত টাকা খরচ করলেন আইভিএফের জন্য, পুরো টাকাটা কিন্তু নষ্ট হতে পারে। বললেন নষ্ট হলে হবে, কারণ আমি ডোনার স্পাম নেব না। কাজে পেশেন্ট, আমরা যখন দেখি পেশেন্ট বুঝতে পেরেছে যে এই ট্রিটমেন্ট না করলেও কী কী ফলাফল হতে পারে, তা সত্ত্বেও পেশেন্ট বলছে আমরা ট্রিটমেন্ট করব না, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু পেশেন্টের মতামতকে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু পেশেন্টকে কিন্তু জোর করে কিন্তু কোনো কিন্তু ট্রিটমেন্ট করতে পারি না। আচ্ছা, অনেক সময় পেশেন্ট বলেন ডাক্তারবাবু ওই ট্রিটমেন্টটা কি ঠিক ছিল? যেমন অনেক সময় দেখা যায় পেশেন্টকে আইভিএফ করতে বলা হয়েছে, অথচ আইভিএফ করার প্রস্তুতির আগেই পেশেন্ট কনসিভ করে গেছেন, ন্যাচারালি বাচ্চা হয়ে গেছে। অথবা আগে আইভিএফ করা হয়েছিল, সেটা ফেলিওর হয়েছে, তারপরে পেশেন্ট ন্যাচারালি কনসিভ করে গেছেন, বাচ্চা হয়ে গেছে। অনেক সময় পেশেন্ট বলেন ডাক্তারবাবু তার মানে কি আইভিএফ করাটা কি ভুল ছিল? মনে রাখতে হবে ক্ষেত্রে ভুল ঠিক নয়। সে সময় আপনার অন্যভাবে বাচ্চা আসছিল না বলে হয়তো আইভিএফ করতে বলা হয়েছিল, তার মানে এই নয় যে আইভিএফ ছাড়া আপনার উপায় ছিল না। আইভিএফ ছাড়াও কিন্তু বাচ্চা হতে পারে, কিন্তু অনেক সময় পেশেন্ট অপেক্ষা করতে চান না, পেশেন্টের বয়স হয়ে যায় বলে অনেক সময় আমরা সেক্ষেত্রে বলি যে আপনি এই ট্রিটমেন্টটা করুন। যেমন একটা জিনিস আপনারা মনে রাখবেন এই ঠিক বা ভুল বলার আগে, কোভিডের সময় দেখেছেন গত 1 বছর 1.5 বছর ধরে বিভিন্ন সংস্থা, শুধু আমাদের ভারতের ক্ষেত্রে আইসিএমআর বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ নয়, ডব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জায়গা, যুক্তরাষ্ট্র তাবর বড় বড় দেশে সব জায়গায় কিন্তু গাইডলাইন চেঞ্জ হয়েছে। এক সময় দেখা গেল হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হচ্ছে কোভিডে, তারপর দেখা গেল হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হচ্ছে, তারপর দেখা গেল আইভারমেকটিন দেওয়া হচ্ছে, তারপর দেখা গেল আইভারমেকটিন কাজ করছে না। এক সময় দেখা গেল যে প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে, পরে দেখা গেল প্লাজমা থেরাপি কাজ করছে না। অর্থাৎ মেডিকেল সায়েন্স কিন্তু এভার চেঞ্জিং সায়েন্স। আজকে আমরা যে ট্রিটমেন্ট বলছি, কালকে কিন্তু আরও ভালো প্রমাণ এলে মনে হতে পারে আজকের ট্রিটমেন্টটা ঠিক নয়, নতুন ট্রিটমেন্ট ঠিক। অথবা আজকে যে ট্রিটমেন্টটা আমরা বলছি এই ট্রিটমেন্টটা কাজ করে না, 10 বছর পরে দেখা যেতে পারে যে সেই ট্রিটমেন্টটাই কাজ করছে। যেমন আজকে থেকে 50 বছর আগে কেউ জানতো না যে আইভিএফ বলে একটা ট্রিটমেন্ট হবে, তখন সবাই হাসতো যে আইভিএফ কীভাবে হতে পারে। এখন আইভিএফে কিন্তু অনেকের বাচ্চা হচ্ছে। কাজে মেডিকেল সায়েন্স এভার চেঞ্জিং সায়েন্স, এখানে ঠিক ভুল বলে কিছু হয় না, এখানে হচ্ছে প্রমাণ। অর্থাৎ এটা একটা বিজ্ঞান, বিজ্ঞান সবসময় চায় প্রমাণ। আমাদের কাছে আজকে হয়তো ভালো প্রমাণ নেই, কালকে আরও ভালো প্রমাণ আসতে পারে। আজকের প্রমাণের ওপর ভিত্তি করে আমরা বলছি যে এই ওষুধটা ভালো কাজ করে, কালকে আরও ভালো প্রমাণ এলে বলতে পারি না এই ওষুধটা ভালো কাজ করে না, এর থেকে আরও ভালো ওষুধ আছে। কাজে এখানে ঠিক ভুল বলে কিছু হয় না, এখানে প্রমাণটা কিন্তু আপেক্ষিক, অর্থাৎ এটা কিন্তু চেঞ্জ হয়। আজকে একরকম প্রমাণ এলো, কালকে কিন্তু প্রমাণটা চেঞ্জ হতে পারে, এবং সে ভিত্তিতে কিন্তু আমাদের কিন্তু ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ হয়। এবার হচ্ছে আপনাকে ধরুন কোনো ট্রিটমেন্ট বলা হলো, তখন আপনি কী কী জেনে নেবেন। ধরুন আপনাকে কোনো ওষুধ বলা হলো, প্রথমেই রোগীরা একটা জানতে চাই ডাক্তারবাবু কোনো সাইড এফেক্ট হবে না তো? মনে রাখতে হবে পৃথিবীতে এমন কোনো ওষুধ হয়নি যার কোনো সাইড এফেক্ট হবে না। প্যারাসিটামল, ইভেন সামান্য জ্বরের জন্য প্যারাসিটামল খেয়েও কিন্তু, শুনে অবাক লাগতে পারে, কোনো কোনো পেশেন্টের, যদিও খুব কমন নয়, খুব রেয়ার, খুব বিরল, প্যারাসিটামল খাওয়ার পরেও কিন্তু কোনো কোনো পেশেন্ট মারা যেতে পারেন সিভিয়ার রিয়াকশান বা লিভার ফেলিওর হয়ে। তাই বলে কি প্যারাসিটামল খাবো না? ব্যাপারটা এরকম, রাস্তা পার হলে তো অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই বলে কি রাস্তা পার হবো না? সবার কি অ্যাক্সিডেন্ট হচ্ছে? হচ্ছে না। কিন্তু আপনি যদি বলেন আমি রাস্তা পার হব, আমার অ্যাক্সিডেন্ট হবে না তো, শিওর তো? তখন তো কেউ বলতে পারে না যে অ্যাক্সিডেন্ট হবে না। ব্যাপারটা সেরকম, যে কোনো ওষুধেরই সাইড এফেক্ট আছে। হ্যাঁ, সাইড এফেক্ট ছাড়া কিন্তু কোনো ওষুধ হয় না। যে জিনিসটা খুব অবাক লাগে, অনেক খাবার দাবারে ভেজাল থাকে, দোকান থেকে আপনি ফুচকা কিনে খাচ্ছেন, কেক পেস্ট্রি কিনে খাচ্ছেন, সেটারও তো সাইড এফেক্ট হতে পারে, সেটার কারণেও তো রিয়াকশান হতে পারে, ফুড পয়জনিং হয়ে আপনার লাইফ রিস্ক হতে পারে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু পেশেন্টরা কিন্তু দোকানদারকে জিজ্ঞাসা করেন না যে খাবারটা সেফ কিনা, খাবারটা খেয়ে কোনো অসুবিধা হবে কিনা। অথচ খুব অবাক লাগে, আমরা ডাক্তাররা যখন দায়িত্ব নিই, কারণ দেখুন হয়তো সেই দোকানদারের পুরো দায়িত্ব থাকে না খাওয়ার পর আপনার কি রিয়াকশান হবে, কিন্তু আমাদের দায়িত্ব থাকে আমি একটা ওষুধ দিলাম তারপর আপনার কি রিয়াকশান হবে। অথচ আমাদেরকেই কিন্তু সবাই জিজ্ঞাসা করেন সাইড এফেক্ট হবে না তো। আর সাইড এফেক্ট নিয়ে কিন্তু অনেকের কিন্তু বিভিন্ন মিথ আছে। যেমন ধরুন অনেকে মনে করেন যে কোনো ওষুধ দেওয়া, হরমোনাল ওষুধ দেওয়া হলো, দিলেই বোধহয় ভীষণ খারাপ হয়ে যাবে। যখন পেশেন্টকে বলে কী খারাপ হবে, আমার বন্ধু বলেছে খারাপ হবে। আপনি কি জানেন সত্যি সায়েন্স কি বলছে? না, আমি জানি না, আমার বন্ধু বলেছেন। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যায় যে কাকে কান নিয়ে গেছে, আমি কানের দিকে কানে হাত না দিয়ে আমি কাকের পেছনে দৌড়তে শুরু করলাম, সেরকম। যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিয়ে একটা মিথ আছে যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিলে ক্যান্সার হয়, ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিলে ওজন বেড়ে যায়। ব্যাপারটা এরকম, ধরুন আপনি আমার সাথে কথা বলছেন, বাইরে বেরিয়ে দেখলেন বৃষ্টি হচ্ছে, তার মানে কি আমার সাথে কথা বললেন বলে বৃষ্টি হচ্ছে, অথবা আমার সাথে কথা না বললে বৃষ্টি হতো না? তা তো নয়। অনেকে বলে আমার বন্ধু ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিয়েছিল, তারপরে তার ওজন বেড়ে গেছিলো। হতে পারে যে তিনি সে সময় লাইফস্টাইল ঠিকমতো মেনটেন করেননি, তিনি খাওয়া দাওয়া কন্ট্রোল করেননি, তিনি এক্সারসাইজ করেননি, সেজন্য ওজন বেড়ে গেছে। ওরাল কন্ট্রাসেপটিভ পিল তার জন্য দায়ী নয়। সেরকমভাবে সব সাইড এফেক্ট কিন্তু ওষুধের কারণে নাও হতে পারে।
এবার হচ্ছে লাইফস্টাইল, বিভিন্ন ধরনের সমস্যা, বিশেষ করে এটা প্রেগনেন্সি বা ইনফার্টিলিটির ক্ষেত্রে হয়। প্রেগনেন্সিতে অনেকের একটা কুসংস্কার আছে, পেঁপে খাওয়া যাবে না, আনারস খাওয়া যাবে না। আমাদেরকে যখন পেশেন্ট বলে সব কিছু খাওয়া যাবে, তো আমরা বলি হ্যাঁ সব খাওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। সেদিন একজন পেশেন্টকে বললাম আপনি সব খেতে পারেন। অনেক সময় পেশেন্টরা করে কি, আমাদের ডাক্তারবাবুদের জাজ করে, অর্থাৎ আমাদের পরীক্ষা করে দেখেন যে আমরা সত্যি জানি কিনা। যেমন সেদিন একজন পেশেন্টকে বললাম আপনি খেতে পারেন সব কিছু, বাইরের খাবার খাবেন না, শাকসবজি ফলমূল সব খেতে পারেন। পেশেন্ট প্রথমে চুপ করে রইলেন, তারপর বললেন আমার শাশুড়ি বলেছেন যে প্রেগনেন্সিতে পেঁপে খাওয়া যায় না, পেঁপে খেলে অসুবিধা হয়। আমার তখন মনে হলো যে উনি বোধহয় আমাকে পরীক্ষা করার জন্য এসেছিলেন, যে উনার শাশুড়ি যেটা বলছেন সেটা ঠিক, আমরা হয়তো ডাক্তার হিসেবে আমাদের কাছে তথ্য নেই, কাজে পেঁপে খাওয়া যাবে কি যাবে না এই তথ্যটা জানি কিনা সেটা হয়তো পরীক্ষা নিতে এসেছেন। সেরকম যেরকম সেদিন একজন ভদ্রমহিলা, আবার সেই বলবো বাবা মাদের ইনভলভ ট্রিটমেন্টে করলে কি সমস্যা হয়, সেই ভদ্রলোকের হাজব্যান্ডের স্পাম ভীষণ খারাপ, ভদ্রমহিলা সিভিয়ার এন্ডোমেট্রিওসিস, ওনার আইভিএফ করা দরকার। ওনার মা এসে বললেন আমার মেয়ে কি আইভিএফ নিতে পারবে না? নিতে পারার তো কিছু নেই, প্রেগনেন্সিতে তো সবারই রিস্ক থাকে। বলুন না আইভিএফ নিতে পারবে না, আমার মেয়ের শরীর ভালো না। আমরা দেখুন যদি শরীর ভালো না হয় তাহলে তো প্রেগনেন্সিও নেওয়া যাবে না, আর আমাদের দিক থেকে তো এমন কোনো সমস্যা আমরা দেখিনি যে উনি প্রেগনেন্সি নিতে পারবেন না। না আইভিএফ তো আলাদা জিনিস। আলাদা কেন জিনিস? সবার প্রেগনেন্সি আসার পর তো ব্যাপারটা একই। উনি বললেন না আমি অনেক পেশেন্টকে দেখেছি আইভিএফ পেশেন্ট যারা সারাক্ষণ শুয়ে থাকেন, আমার মেয়ে ওরকম শুয়ে থাকতে পারবেন না। মনে রাখতে হবে আইভিএফ এর পরে শুয়ে থাকতে হবে, এটা একটা কুসংস্কার, এটা একটা মিথের কোনো বৈজ্ঞানিক জাস্টিফিকেশন নেই। কিন্তু ওই যে বললাম পেশেন্টটা আমাদের থেকে হয়তো তিনি দুজন পেশেন্টকে দেখেছেন, আর আমরা যে রেগুলারলি পেশেন্ট দেখছি সেটাকে অনেক সময় তার কাছে দাম থাকছে না, তার মনে হচ্ছে তিনি কার থেকে কি শুনেছেন, কাকে কি দেখেছেন সেটা তার কাছে গুরুত্বপূর্ণ। আমরা কজন পেশেন্ট দেখছি আমাদের অভিজ্ঞতাটা তার কাছে হয়তো গুরুত্বপূর্ণ মনে হয় না। এই জিনিসগুলো শুনলে কিন্তু অনেক সময় আমাদের খারাপ লাগে। হ্যাঁ, আরেকটা অনেকে বলেন প্রেগনেন্সিতে সিঁড়ি ভাঙতে পারবো কিনা, আমরা বলি হ্যাঁ সব ভাঙতে পারেন। তখন কেউ বলতে শুরু করে আমার বন্ধু বলেছে সিঁড়ি ভাঙলেই হয়, অমুক বলেছে সিঁড়ি ভাঙার কারণে মিসক্যারেজ হয়েছে। আবার বলবো সেই একই গল্প, আমার সাথে কথা বলছেন তারপর বৃষ্টি হচ্ছে, তার মানে কি আমি দায়ী বৃষ্টি পড়ার জন্য? তা তো নয়। মিসক্যারেজ হলে এমনিতেও হতে পারে, সিঁড়ি না ভাঙলে হতে পারে, তার মানে এই নয় যে সিঁড়ি ভাঙার জন্য মিসক্যারেজ হয়েছে। এই জিনিসটা কিন্তু ভালোভাবে মাথার মধ্যে গেঁথে নিতে হবে। অর্থাৎ আপনার যদি কোনো গুগলে আপনি তথ্য পান, আগে যাচ করতে হবে তথ্যটা কতটা সত্যি। ভালো ওয়েবসাইট যেমন সায়েন্টিফিক বডির ওয়েবসাইট, যেমন ধরুন প্রেগনেন্সির ব্যাপারে যে আপনি যদি ইনফরমেশান চান, ফক্সি, আরসিওজি, এসিওজি, এএসআরএম, এই ধরনের যে সায়েন্টিফিক বডি আছে তাদের ওয়েবসাইটে দেখুন, কারণ তারা রীতিমতো গবেষণা করে লিখছে। কেউ বললো যে আমার সেদিন গোমূত্র খেয়ে আমার জ্বর সেরে গেছে, আমার গোমূত্র খাওয়ার পর ক্যান্সার সেরে গেছে, তার মানে এই নয় যে আপনাকে ভালো ওয়েবসাইটে দেখতে হবে যেগুলো অথেন্টিক, অর্থাৎ নির্ভরযোগ্য ওয়েবসাইট, যে তথ্যটা কতটা আপনার পক্ষে রিলায়েবল সেটা দেখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে কোনো অপারেশান বলা হলো, আমি সেদিন একজনকে বললাম যে এই অপারেশানে রিস্ক হচ্ছে 1000 জনের মধ্যে একজনের রিস্ক হতে পারে। পেশেন্টের বাবা বললেন আজকাল মেডিকেল সায়েন্সের এত উন্নতি হয়েছে তাও কেন রিস্ক হবে? মনে রাখতে হবে মেডিকেল সায়েন্স কিন্তু মরা মানুষকে বাঁচাতে পারে না। যদি এত উন্নতি হতো তাহলে কোভিডের কারণে এত ডাক্তার মারা যেতেন না, এত তাবর তাবর রাষ্ট্রপ্রধান তারা কিন্তু চিকিৎসা পাওয়া সত্ত্বেও মারা যেতেন না। অর্থাৎ মেডিকেল সায়েন্সের কিন্তু লিমিটেশন আছে। হ্যাঁ, কমপ্লিকেশান কী হয়, যে কোনো অপারেশনে কমপ্লিকেশান হতে পারে। যেমন ধরুন রাস্তা পার হতে গেলে 100 জনের মধ্যে একজনের অ্যাক্সিডেন্ট হতে পারে। বড় রাস্তা যদি পার হতে যান হাইওয়ে, সেখানে ধরুন 10 জনের মধ্যে একজনের হতে পারে। তার মানে কি সবারই হচ্ছে না? তার মানে 100 জনের মধ্যে একজনের হতে পারে, তার মানে বাকি 90 জনের কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না। এটার মানে কি, আপনার এক্স্যাক্টলি অসুবিধে হবে কি হবে না আমরা বলতে পারবো না, কিন্তু আপনার মতো 100 জন অপারেশন করলে একজনের সমস্যা হতে পারে। হ্যাঁ, যদি আপনার দেখা যায় কোনো আগে থেকে কোনো রোগ আছে, আগে অপারেশন হয়েছে, আপনার ডায়াবেটিস আছে, অন্য কোনো সমস্যা আছে, তাহলে আপনার কমপ্লিকেশান হওয়ার চান্স বেশি। তার মানে এই নয় যে করলেই কমপ্লিকেশান হবে, তাহলে তো আমরা অপারেশন করতাম না। যেমন রাস্তা পার হলেই যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো আমরা রাস্তা পার হতে বলবো না, ব্যাপারটা সেরকম। যখন পেশেন্ট বলে আমার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, তো আমরা বলি এটা এক্স্যাক্টলি বলা সম্ভব নয়, কারণ এটা জ্যোতিষীর মতো হাত গুনে বলা সম্ভব নয় যে আপনার ক্ষেত্রে কী হবে। যেমন ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সময় পেশেন্টকে যখন আমরা বলি যে আইভিএফ এর সাকসেস রেট 40 to 50%, 100 জনের আইভিএফ করলে 40 থেকে 50 জনের প্রেগনেন্সি আসতে পারে, পেশেন্ট বলে আমার ক্ষেত্রে চান্স কীরকম? আমরা দেখুন আপনার স্পাম ভালো আছে, এগ ভালো আছে, বয়স কম, আপনার চান্স ভালো। আরেকজনকে বললাম আপনার স্পাম ভালো নেই, এগ ভালো নেই, বয়স বেশি, আপনার চান্স কম। কিন্তু তার মানেই নয় আপনার চান্স ভালো মানে গ্যারান্টি যে আসবে, কারণ মেডিকেল সায়েন্স কখনো গ্যারান্টি দিতে পারে না। আর আপনার স্পাম ভালো নেই, এগ ভালো নেই, বয়স বেশি, তার মানে আপনার আসবে না সেরকম নয়। যদি না আসতো তাহলে করতাম না, আর যদি আসবেই গ্যারান্টি হতো তাহলে তো আমরা সবাইকেই সেই ট্রিটমেন্ট করতে পারতাম। কাজে কমপ্লিকেশন বা সাকসেসের ব্যাপারে আমরা বলতে পারি সাকসেস রেট, প্রবাবিলিটি, অর্থাৎ সম্ভাবনা, তার থেকে বেশি কিন্তু আমরা কিন্তু বলতে পারি না। আচ্ছা,
এবার ফোন কল। আমরা পেশেন্টদেরকে ফোন নাম্বার দিই আমাদের এমার্জেন্সির জন্য। প্রেসক্রিপশানে বড় বড় করে লেখা থাকে এমার্জেন্সির জন্য ফোন করবেন। মনে রাখতে হবে ডাক্তারবাবু কিন্তু সারাক্ষণ ব্যস্ত থাকছেন, চেম্বারে থাকছেন। ধরুন আপনি ডাক্তারের সাথে চেম্বারে কথা বলছেন, তখন যদি সেই ডাক্তার কোনো পেশেন্টকে ফোন করে কথা বলতে থাকে, কোনো পেশেন্ট ফোন করলো যে তরমুজ খাবো কি না, আপনার বিরক্ত লাগবে। আপনার সাথে কথা বলছে, তারপরেই পেশেন্ট ফোন করে বলছে ডাক্তারবাবু এই ওষুধটা 3বার খেতে বলেছিলেন, 3বার না খেয়ে 2বার খাবো কি না। অথবা সে সময় কোনো পেশেন্ট ফোন করে বলছে ডাক্তারবাবু আপনি বলেছিলেন এই হসপিটালে অপারেশন করতে, এই হসপিটালে চার্জ বেশি, ওই হসপিটালে করলে কেমন হয়। তখন ভেবে দেখুন আপনি সামনে বসে আসেন ডাক্তারের সামনে, আর ডাক্তার আপনার সাথে কথা না বলে কনস্ট্যান্টলি ফোনে কথা বলে যাচ্ছেন, তখন কি আপনার বিরক্ত লাগবে না? অন্য পেশেন্টের যদি বিরক্ত লাগে তাহলে আপনারও লাগতে পারে। কাজে মনে রাখতে হবে, এবং ডাক্তারবাবুরা কিন্তু অনেক সময় এমার্জেন্সিতে থাকেন, আর তাদেরও কিন্তু একটা পার্সোনাল লাইফ আছে। অনেক সময় আমরা দেখেছি রোববার দিন সকালবেলা পেশেন্ট ফোন করে বলছে আমি কোভিড ভ্যাকসিন নিয়েছি, সহবাস করতে পারবো কিনা। এটা তো কোনো এমার্জেন্সি নয়, এটা তো রোববার সকাল 7টার সময় ফোন করার কথা নয়। যেরকম সেদিন আমি একটা অপারেশনে ব্যস্ত ছিলাম, পেশেন্টের প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল, একজন পেশেন্ট 3 থেকে 4বার ফোন করেছেন। প্রথমে ফোন ধরিনি, 4 নম্বর বার যখন ফোন করলেন আমি অপারেশনে ব্যস্ত ছিলাম, একজনকে বললাম ফোনটা ধরে আমার কানে একটু ফোনটা দিন। পেশেন্টের বক্তব্য ডাক্তারবাবু আমি এই পেশেন্টের হাজব্যান্ড বলছি, পেশেন্ট এখন প্রেগনেন্ট, 8 সপ্তাহ, ডাবের জল খেতে পারেন কিনা। ভেবে দেখুন ডাবের জল খেতে পারেন কিনা, এটা কি কোনো এমার্জেন্সি হলো? অথচ সে সময় বোঝেন না যে ডাক্তারবাবু কতটা বিজি আছেন। এবং কেউ যদি ফোন না ধরেন একবার, প্লিজ এমার্জেন্সি ছাড়া তখন বারবার ফোন করবেন না। সেক্ষেত্রে কিন্তু তিনি হতে পারে কোনো এমার্জেন্সিতে বিজি আছেন। সে কারণে হ্যাঁ, আপনার যদি এক্সট্রিম এমার্জেন্সি অবশ্যই ফোন করবেন, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, অথবা এমন কিছু যেটা এক্ষুনি জানানো দরকার। যেমন সেদিন একজন কল করলেন, তার জুনের 1 তারিখে পিরিয়ড হয়েছে, তার এবার জুনের 28 তারিখে পিরিয়ড হয়েছে বলে তিনি ভয় পেয়ে সকালবেলা 6টার সময় ফোন করলেন। ভয় পাওয়ার কারণটা কি? আমার তো 28-30 দিন বাদে বাদে পিরিয়ড হয়, এবার আগে কেন হলো? আমি বললাম আগে মানে 28-30 দিন বাদেই তো হয়েছে না, জুনের 1 তারিখে হয়। বললাম তাহলে আপনার কদিন বাদে বাদে হয়? বলে 28 থেকে 30। আমি জুনের 1 তারিখের পরে 28 দিন মানে কত হয়? জুনের 28। বললেন আমি তো ভেবেছি জুলাইয়ের 1 তারিখে হবে। অর্থাৎ তিনি না ভেবেই আগে ফোনটা করে নিলেন। তিনি ভাবলেন না যে ডাক্তারবাবুকে সকাল 6টার সময় ফোন, এমার্জেন্সি ছাড়া ফোনটা না করলেও হতো। সেরকমভাবে মনে রাখতে হবে যে জিনিসটা আপনার এখন এমার্জেন্সি না হলেও হয়, সেটার জন্য অপেক্ষা করুন ক্লিনিকে কথা বলার জন্য। আর না হলে এখন আমরা সবাই অনলাইন কনসাল্ট করছি, অনলাইনে কথা বলতে পারেন। যেরকম অনেকে সারাদিন ধরে বলেন ডাক্তারবাবু ঘুম হচ্ছে না, ডাক্তারবাবু খুব ভয় করছে। মনে রাখতে হবে এইগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ ছাড়াও ক্লিনিকে এসে কথা বলা যায়। এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে না বললেও হয়, এগুলো ক্লিনিকে এসে বলতে পারেন বা অনলাইনে কথা বলতে পারেন। এবার হোয়াটসঅ্যাপের প্রশ্ন যখন এলো, অনেকে হয়তো আগে দেখাননি, তিনি ট্রিটমেন্টের জন্য আসবেন, তার আগে তার শর্ত হচ্ছে ফোন করে বলবেন ডাক্তারবাবু আমি আপনার সাথে কথা বলতে চাই, যদি এটা ট্রিটমেন্ট করা যায়, গ্যারান্টি হয়, তাহলেই আসবো। মনে রাখতে হবে আমরা কিন্তু সেই শর্ত দিয়ে ট্রিটমেন্ট করতে পারি না। যেমন সেদিনে একজন ফোন করলেন ডাক্তারবাবু আমার অ্যাজোস্পার্মিয়া আছে, আপনি বলুন এটা ট্রিটমেন্ট হবে কিনা, তাহলে আসবো, না হলে আসবো না। ট্রিটমেন্ট হবে কিনা এটা তো এত সোজা জিনিস নয় যে জাস্ট ফোনেই বলে দিলাম। তাহলে আমরা সবাইকে ফোনেই ট্রিটমেন্ট করতে পারতাম, আমাদেরও কষ্ট করে চেম্বারে যেতে হতো না, বাড়িতে থেকেই আমরা ফোনে সবার সাথে কথা বলতে পারতাম, বা আপনাদেরও চেম্বারে কষ্ট করে আসতে হতো, তাই ফোনে কথা বলতে পারতেন। ট্রিটমেন্টের জন্য পেশেন্টের থেকে হিস্ট্রি নিতে হয়, অনেক ইনফরমেশান জানতে হয়, আগের সব রিপোর্ট দেখতে হয়, পেশেন্টকে চেক আপ করতে হয়, তারপর ওপিনিয়ন দিতে হয়। অনেকে যেমন হোয়াটসঅ্যাপে, ফেসবুক মেসেঞ্জারে বা মেল রিপোর্ট পাঠিয়ে দেন, বলে যে রিপোর্ট দেখে বলুন বাচ্চা হবে কিনা। মনে রাখতে হবে শুধু রিপোর্ট দেখে বলা যায় না, পেশেন্টের সাথে কথা বলা, হিস্ট্রি নেওয়া, এগুলো ভীষণ দরকার, না হলে কিন্তু বলা যায় না। অর্থাৎ মেডিকেল সায়েন্স এতটা সোজা নয় যে আমরা জাস্ট একটা রিপোর্ট দেখে বলে দিলাম বাচ্চা হবে কি হবে না। এবং মনে রাখতে হবে কোনো একটা নির্দিষ্ট রিপোর্ট দেখে কাউকে আমরা বলতে পারি না বাচ্চা হবেই, অথবা কাউকে বলতে পারি না বাচ্চা হবে না। এবং মনে রাখতে হবে ফোন নাম্বারগুলো কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য বা এমার্জেন্সির জন্য, এগুলো কিন্তু জাস্ট এরকম নয় যে আমি ট্রিটমেন্ট করাবো, ট্রিটমেন্ট হবে কিনা সেটার জন্য নয়। আচ্ছা, অনেকে আছেন ক্লিনিকে আসার আগে আমাকে বারবার ফোন করতে থাকেন। মনে রাখতে হবে ক্লিনিকের তো ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাপয়েন্টমেন্টটা ক্লিনিকেই ফোন করে করতে পারেন। ক্লিনিকের ফোন নাম্বারটা আমাদের কাছে, আমাদের জন্য মানে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাক্তারদের ফোন না করলেও হয়। আরেকটা জিনিস বেশ খারাপ লাগে অনেক সময়, ধরুন আপনি অ্যাপয়েন্টমেন্ট করলেন কিন্তু এলেন না, তাতে হয় কি, ধরুন এখন কোভিডের কারণে আমরা পেশেন্ট কম দেখছি, যেমন গড়িয়াতে চেম্বারে আমরা 15 জন পেশেন্ট দেখছি। সেদিন এমন হয়েছে 15 জন পেশেন্ট ফোন করে নাম লিখিয়েছেন, প্রত্যেকে বারবার বলেছেন আসবেন, আলটিমেটলি 5 জন এসেছেন। কি হলো, সেদিন আরও 10 জন পেশেন্ট ফোন করেছিলেন, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। তাতে কি হলো, যে 10 জন এলেন না তারা কিন্তু, তাদের কিন্তু এই ভদ্রতাটুকু ছিল না যে ফোন করে বলে দেওয়া যে আসতে পারছি না। যদি আপনি আসতে না পারেন, দেখুন অনেক কাজে আপনি আটকে পড়তেই পারেন, না আসতেই পারেন, কিন্তু সেটা একটু ফোন করে বলে দেওয়াটা ভদ্রতা, যাতে আমরা অন্য পেশেন্ট যিনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলেন না তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি। তাতে কি হলো, আপনি নিজে এলেন না, আপনি আরেকজন পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট নষ্ট করলেন, অর্থাৎ আরেকজনের ক্ষতি করলেন। দয়া করে সেটা করবেন না। যদি আপনার মনে হয় আসতে পারছেন না,
প্লিজ বলে দেবেন যে আসতে পারছি না। সেরকম অনেক সময় পেশেন্ট এরকমও করেন, হসপিটালে অপারেশন হবে, ডেট ঠিক হয়েছে, পেশেন্টকে বলা হয়েছে এদিন ভর্তি হতে, ডাক্তাররা সবাই চলে গেছেন, অ্যানেস্থেটিস্ট, পেডিয়াট্রিশিয়ান, গাইনোকোলজিস্ট সবাই এসে গেছেন, তাদের সময় নষ্ট করে পেশেন্ট এলেন না, বললেন যে আজকে অপারেশন করতে পারবো না, এবং সেটা ফোনে জানানোরও দরকার মনে করলেন না। এই জিনিসটা প্লিজ, যদি আপনার অসুবিধা হতেই পারে, কিন্তু সেটা একটু কষ্ট করে একটু ফোনে প্লিজ জানিয়ে দেবেন। আচ্ছা, আবার কারো কারো একটা অদ্ভুত একটা ব্যাপার দেখি, ডাক্তারবাবু ফোনে বারবার আমার আসতে দেরি হবে, আপনি থাকবেন তো, আসতে দেরি হবে কি না, বা ক্লিনিকে খুঁজে পাচ্ছি না কী করে আসবে, তাই তো ক্লিনিকে ফোন করলেই হয়। আমি যখন চেম্বারে পেশেন্ট দেখছি তখন যদি বারবার আপনি ফোন করে আমাকে জিজ্ঞাসা করেন কীভাবে আসবো বা আসতে দেরি হবে, তাহলে তখন তো দেখুন আমার বিরক্ত লাগবে এবং আমার পাশে যে পেশেন্ট বসে আছে তার বিরক্ত লাগবে। দয়া করে এই জিনিসটা ক্লিনিকে ফোন করবে। এবার হচ্ছে রিপোর্ট করতে বলা হলো, ধরুন অনেককে রিপোর্ট বলা হলো করতে, দেখা যায় যে রিপোর্ট করতে বলা হয়েছে, সাথে সাথে তারা হোয়াটসঅ্যাপ করে দিলেন রিপোর্ট। দেখুন কোনো রিপোর্ট আছে যেটা আমরা বলি এটা আর্জেন্ট, এটা হোয়াটসঅ্যাপ করে দেবেন, সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। কিন্তু সে জায়গায় যদি আপনি যে রিপোর্টটা এমার্জেন্সি জানানোর দরকার নেই, যেটার জন্য ডাক্তারবাবু বলেছেন 4 সপ্তাহ বাদে রিপোর্ট করে ক্লিনিকে আসুন, সেটার জন্য 4 সপ্তাহ অপেক্ষা করতেই পারেন। যদি 4 সপ্তাহ অপেক্ষা না করার মতো হলো, তাও ডাক্তারবাবু বলে দিতেন যে এখনই রিপোর্টটা আমাকে হোয়াটসঅ্যাপে জানান আর্জেন্টলি। এবার হোয়াটসঅ্যাপে এত রিপোর্ট পাঠালে কি হয়, আমাদের হোয়াটসঅ্যাপের মেমোরি থাকে না, যার ফলে আমরা সব রিপোর্ট দেখতে পারি না। তার ফলে হয় কি, যে পেশেন্টের সত্যি এমার্জেন্সি রিপোর্ট দেখানো দরকার, ধরুন কোনো পেশেন্টকে আমরা বললাম এক্ষুনি বিটাইসি টেস্টটা করে আমাদের জানান, সেই রিপোর্টটা আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ যেগুলো দরকারি রিপোর্ট সেগুলো মিস হয়ে যাচ্ছে, যদি সারাদিন যদি সব রিপোর্ট যদি পাঠাতে থাকে। আবার কোনো পেশেন্টকে ধরুন বললাম যে আপনি এই রিপোর্টটা করুন, করে আমাকে এক্ষুনি এই হোয়াটসঅ্যাপ করুন। পেশেন্ট হোয়াটসঅ্যাপ করলো, হোয়াটসঅ্যাপ দেখতেও তো আমাদের সময় লাগে, কারণ সারাক্ষণ তো আমি হোয়াটসঅ্যাপের সামনে বসছি না, আমি তো চেম্বারে পেশেন্ট দেখছি বা এমার্জেন্সিতে আছি। পেশেন্ট তারপর ফোনের পর ফোন করে, ডাক্তারবাবু হোয়াটসঅ্যাপ করে দিয়েছি দেখে নিন। একবার হোয়াটসঅ্যাপ করার পরে তো ফোন করে জানানোর দরকার হয় না, হোয়াটসঅ্যাপ যখন করেছেন আমরা সময় মতো উত্তর দেব, দয়া করে সেই ধৈর্যটা ধরবেন। আচ্ছা, এবার যেটা অনেক পেশেন্ট আসেন যে সেকেন্ড ওপিনিয়ন, দ্বিতীয় মতামতের জন্য, অর্থাৎ অন্য আগে ডাক্তার দেখিয়েছেন, তিনি এক ধরনের কিছু বলেছেন, তার বদলে এবার তিনি আরেকজন ডাক্তারের কাছে এসেছেন। মনে রাখতে হবে এটা অবশ্যই আপনার অধিকার, প্রত্যেক রোগীর অধিকার আছে সেকেন্ড ওপিনিয়ন নেওয়া বা অন্য ডাক্তারকে দেখানো। কিন্তু যেটা সমস্যা হয়, অন্য ডাক্তারকে দেখাতে এসে তারা এটা জানতে চান যে আগের ডাক্তারবাবুর ট্রিটমেন্ট ঠিক না ভুল। ওই যে বললাম মেডিকেল সায়েন্স সবসময় চেঞ্জ হয়, এখানে ঠিক না ভুল বলে কিছু হয় না। যেমন কোভিডের সময় দেখছেন সব নির্দেশিকাগুলো চেঞ্জ হচ্ছে, এবং আমরা কিন্তু এথিক্যালি কিন্তু অন্য ডাক্তারের প্রেসক্রিপশনের উপর এই কমেন্টটা করতে পারি না যে ওই ডাক্তারের ট্রিটমেন্ট ভুল ছিল বা ওই ডাক্তারের টেস্ট করতে দেওয়াটা ভুল ছিল। দয়া করে এই জিনিসটা বারবার জিজ্ঞাসা করবেন না। যেমন ধরুন সেদিন একজন পেশেন্ট বললেন যে উনি টর্চ টেস্ট করেছেন, আমি বললাম আমি টর্চ টেস্ট করি না, আমি বলতে পারবো না। তিনি বারবার বলছেন না টর্চ টেস্ট ওই ডাক্তারবাবু বলেছে নেই, ওই ডাক্তারবাবু বলেছে নেই, আগের ডাক্তার বলেছে নেই। আমরা দেখুন আগের ডাক্তার কী বলেছেন সে ব্যাপারে কিন্তু আমরা ওপিনিয়ন দিতে পারবো না। আপনি আমার কাছে এসছেন, কিন্তু আপনি আমার ট্রিটমেন্ট ফলো করতে পারেন, নাও করতে পারেন। আপনি আমার ট্রিটমেন্ট ফলো করবেন না আগের ডাক্তারের ট্রিটমেন্ট ফলো করবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এবং সেটা আপনার অধিকার, আপনি নিজে ঠিক করবেন কার ট্রিটমেন্ট ফলো করবেন। কিন্তু দয়া করে আরেকজনের ট্রিটমেন্ট বা প্রেসক্রিপশনের ব্যাপারে আমাদেরকে জাজমেন্টাল হতে বলবেন না, অর্থাৎ আমাদেরকে এটা বলবেন না যে মতামত দিতে চার ট্রিটমেন্ট ঠিক না ভুল ছিল, কারণ সেটা সম্ভব নয়। এবারে কোনো সময় আমরা কিছু ট্রিটমেন্ট পেশেন্টকে বলি, যাকে বলি এম্পেরিক্যাল ট্রিটমেন্ট, আমরা বলি পেশেন্টকে ট্রিটমেন্ট অফার করছি। অর্থাৎ কিছু ট্রিটমেন্ট আছে, ওই যে বললাম মেডিকেল সায়েন্স সবসময় সব কিছু বোঝা যায় না, কারণ মেডিকেল সায়েন্স অঙ্ক নয় যে এখানে 2 আর 2 4 হয়। এখানে বেশিরভাগ সময় 2 আর 2 3 হতে পারে, 2 আর 2 5 হতে পারে, 4 খুবই কম সময় হয়। আচ্ছা, যেমন এম্পেরিক্যাল ট্রিটমেন্ট মানে কি, ধরুন কোনো পেশেন্টের কোন মিসক্যারেজ হয়েছে, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা পরের প্রেগনেন্সিতে তাকে প্রোজেস্টেরন দিচ্ছি। সেক্ষেত্রে আমরা পেশেন্টকে বলে দিই প্রোজেস্টেরন দিচ্ছি ঠিকই, কিন্তু এক্ষেত্রে প্রোজেস্টেরন সত্যি কাজ করে কিনা জানি না, কারণ ওই যে প্রমাণ কথাটা বললাম আমাদের কাছে এখনও যথেষ্ট প্রমাণ নেই, কিন্তু এটা জানি প্রোজেস্টেরন কোনো ক্ষতি করবে না, আপনি নিতেও পারেন নাও নিতে পারেন। এক্ষেত্রে পেশেন্ট কনফিউজ হয়ে বলেন এটা আবার কি কথা, নিতেও পারেন নাও নিতে পারেন। আমরা বলি হ্যাঁ, কারণ এটা সত্যি কাজ করবে কিনা জানি না, এটা যদি সত্যি কাজ করতো আমরা বলতাম নিন, কিন্তু আমরা যেহেতু ধোঁয়াশায় আছি আমরা আপনাকে অফার করছি আপনি নিতে পারেন। সেরকমভাবে একদিন একজন পেশেন্টকে বলা হলো তার অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি পজিটিভ ছিল, আগে মিসক্যারেজ হয়েছে, তার হেপারিন ইঞ্জেকশন দরকার। তাকে আমরা বলেছি যে হেপারিন ইঞ্জেকশন নিতে প্রথম থেকে। পেশেন্ট রাজি ছিলেন, তার হাজব্যান্ড রাজি ছিলেন। তার পরের দিন পেশেন্টের বাবা এলেন কথা বলতে, তার বক্তব্য তিনি কোনোদিন শোনেননি যে প্রেগনেন্সিতে এরকম একটা ইঞ্জেকশন নেওয়া হচ্ছে। তার বক্তব্য ট্যাবলেট দিলে কোনো ক্ষতি হবে না, কিন্তু ইঞ্জেকশন নিলে বাচ্চার বিরাট ক্ষতি হবে। আমরা বললাম এই ট্রিটমেন্ট অনেককে করেছি, তাদের কোনো ক্ষতি হয় না এবং কোথাও কোনো প্রমাণ নেই যে ক্ষতি হচ্ছে, আপনি গুগলে দেখুন কোনো ক্ষতি হয় না। তিনি বললেন না, তিনি কোনোদিন শোনেননি কেউ ইঞ্জেকশন দিচ্ছেন, অর্থাৎ তিনি শোনেননি
সেই জিনিসটাই তার কাছে বড় প্রমাণ হলো। আমরা যে মেডিকেল সায়েন্সের প্রমাণ দিচ্ছি বা আমাদের অভিজ্ঞতার কথা বলছি, সেটা তার কাছে গুরুত্বপূর্ণ হলো না। ফলশ্রুতিতে কী হলো, পেশেন্টের বাবা তাকে হেপারিন ইঞ্জেকশন নিতে দিলেন না। 2 মাস পরে পেশেন্ট এলেন আমাদের কাছে, তখন বাচ্চা মারা গেছে। সে অবস্থা নিয়ে কে দায়ী? এই যে পেশেন্টের বাচ্চা মারা গেল হেপারিন ইঞ্জেকশন না নেওয়ার জন্য। কারণ পেশেন্টের বাবার একটা বদ্ধমূল ধারণা যে তিনি যেটা বলছেন সেটা ঠিক, তিনি কাউকে দেখেননি ইঞ্জেকশন নিতে, কাজে তিনি ইঞ্জেকশন নিতে দেবেন না। খুব দুর্ভাগ্যজনক এবং খুব খারাপ লেগেছিল আমাদের সেদিন পেশেন্টের জন্য। অর্থাৎ আপনাকে এজন্য বলি যে বাবা মাকে ইনভলভ করার আগে ঠিক করুন আপনি কি করতে চাইছেন। আচ্ছা, হ্যাঁ, একটা ব্যাপার আবার অন্যদিক থেকে অনেকে আমাদের কাছে ওপিনিয়ন চান। মনে রাখতে হবে আমরা কিন্তু ডাক্তার, আমরা ট্রিটমেন্ট করছি, আমরা কিন্তু আপনার গার্জিয়ান নই। অনেকে বলেন যে কেউ বলেছেন ডাক্তারবাবু আমার এন্ডোমেট্রিওসিস আছে, তাড়াতাড়ি বিয়ে করে বাচ্চা নিয়ে নিতে। কেউ আমাকে বলছে পিসিওএস আছে, বাচ্চা নিলে ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু আমি 2বার করেছি, অ্যাবর্শন করেছি, আমার আগের ডাক্তারবাবু বলছেন বারবার অ্যাবর্শন করো না, তুমি খুব খারাপ মেয়ে। কেউ বলেছেন যে আমি বিয়ের আগে সেক্স করেছি, সেজন্য ডাক্তারবাবু আমাকে খুব বকেছেন। মনে রাখতে হবে আমরা ডাক্তাররাও কিন্তু জাজমেন্টাল হতে পারি না। কারো সেক্স করা, প্রেগনেন্সি নেওয়া, কে বিয়ে করবেন না করবেন, এগুলো কিন্তু পেশেন্টের ব্যক্তিগত অধিকার। ব্যক্তিগত ব্যাপারে কিন্তু আমরা কিন্তু নাক গলাতে পারি না। এবং বিদেশে অনেক জায়গায় কিন্তু পেশেন্টের ব্যক্তিগত ব্যাপারে যদি কোনো ডাক্তার যদি নাক গলায়, তাহলে সেই ডাক্তারকে কিন্তু অনেক সময় সু করা হয়। কাজে অনেক সময় পেশেন্ট বলে ডাক্তারবাবু আমার এন্ডোমেট্রিওসিস আছে, আমি কি তাড়াতাড়ি বিয়ে করে নেব? আমি বলি এটা কঠিন প্রশ্ন। আমরা বলতে পারি এন্ডোমেট্রিওসিস থাকলে প্রেগনেন্সি দেরি না করা উচিত, কিন্তু তাই বলে আমি আপনাকে এই অ্যাডভাইস দিতে পারি না যে এক্ষুনি বিয়ে করে বাচ্চা নিয়ে নিন, কারণ আমি গার্জিয়ান নই। ডিসিশনটা আপনাকে নিতে হবে, এটা আপনার লাইফ, আপনার ডিসিশন। এটা কিন্তু এই ব্যাপারে কিন্তু আমরা কিন্তু জাজমেন্টাল হতে পারি না। আচ্ছা, একটা ব্যাপার নিয়ে অনেকে একটা জিনিস জিজ্ঞাসা করেন যে কোনো রোগ হয়তো হয়েছে, অনেকে জিজ্ঞাসা করেন কেন হয়েছে, অ্যাজোস্পার্মিয়া হয়েছে কেন হয়েছে। ধরুন অনেক পরীক্ষা নিরীক্ষা করলাম, কোনো কারণ খুঁজে পাওয়া গেল না। কোনো পেশেন্টের এন্ডোমেট্রিওসিস, বললেন কেন হয়েছে। মিসক্যারেজ হয়েছে বারবার, কোনো কারণ পাওয়া যাচ্ছে না, পেশেন্ট বলছে কেন হয়েছে। ইনফার্টিলিটি, বাচ্চা আসছে না, সব রিপোর্ট ঠিক আছে, কেন হয়েছে। আমরা অবশ্যই কেন জানতে চাই, সেজন্য পরীক্ষা নিরীক্ষা করি। কিন্তু মনে রাখতে হবে মেডিকেল সায়েন্সে আননোন, আনএক্সপ্লেইন বা ইডিওপ্যাথিক বলে একটা কথা আছে, অর্থাৎ যার কারণ জানা যায় না। যেমন ধরুন খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আপনার বয়সী অনেক মহিলার থাইরয়েডের সমস্যা আছে কিন্তু আপনার নেই। যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা বলতে পারেন আমার আছে কেন, ওর নেই কেন। তার উত্তর আমরা জানি না। আপনার বয়সী কোনো পেশেন্টের ক্যান্সার হচ্ছে, আপনার হচ্ছে না। যার হচ্ছে তিনি বলতে পারেন তার কেন হচ্ছে, আপনার কেন হচ্ছে না। আমরা জানি না। সবসময় সব কিছু কিন্তু কারণ জানা যায় না। কাজে কোনো পরীক্ষা নিরীক্ষার আগে এই জিনিসটা মনে রাখতে হবে, সবসময় কারণ জানা যায় না। আর কারণ জানা গেল না, তারপরে পরীক্ষা করা হলো, তার মানে এই নয় যে পরীক্ষার টাকাটা নষ্ট হলো। কারণ যদি কারণ জানা যায় তার ট্রিটমেন্ট একরকম, কারণ না জানা গেলেও কিন্তু তার জন্য ট্রিটমেন্ট করা যায় বেশিরভাগ ক্ষেত্রে। কাজে পরীক্ষা নিরীক্ষা করলাম আর কোনো কারণ পাওয়া গেল না, তার মানে ডাক্তার ধরতে পারেননি, এই কথাটা কিন্তু ঠিক নয় এবং এটা কিন্তু বিজ্ঞানসম্মত নয়। আচ্ছা, এরপরে যে কথাটা বলবো, যে ধরুন চেম্বারে এলেন পেশেন্ট, চেম্বারে আসার পর বিশেষ করে প্রথম কনসালটেশনে পেশেন্টের থেকে আমরা কী এক্সপেক্ট করি বা পেশেন্ট ডাক্তারের থেকে কী এক্সপেক্ট করে। আমরা প্রথমে পেশেন্টকে যেটা জিজ্ঞাসা করি কী সমস্যা, কিন্তু যেটা দেখা যায় পেশেন্ট প্রথমে রিপোর্ট দেখাতে শুরু করেন। মনে রাখবেন আমরা কিন্তু রিপোর্টে ট্রিটমেন্ট করি না, আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট করি। অনেকে বলেন আমরা পিসিওএস আছে, আমার এন্ডোমেট্রিওসিস আছে। আমরা বারবার বলি আপনার কি সমস্যা বলুন। কারণ দেখুন পিসিওএসের কি ট্রিটমেন্ট হবে ডিপেন্ড করছে আপনি বাচ্চা চাইছেন কি না তার ওপর, নাকি আপনি শুধু পিরিয়ড রেগুলার করতে চাইছেন। আপনি যদি বলেন পিসিওএস আছে, আমি বুঝতে পারবো আপনার কী ট্রিটমেন্ট দরকার। আপনাকে বলতে হবে যে আমার বাচ্চা আসছে না, পিসিওএস আছে। আমার বাচ্চার দরকার নেই, আমি এখন পিরিয়ড রেগুলার করতে চাইছি, পিসিওএস আছে। অর্থাৎ পিসিওএস আছে এটা তো ডাক্তারবাবু রিপোর্ট দেখলে বুঝতে পারবেন, ডাক্তারবাবু তো রিপোর্ট পড়তে জানেন। কাজে আপনাকে কী সমস্যা হচ্ছে বলা মানে আপনাকে বলতে আপনি কী সমস্যা নিয়ে এসছেন। ডায়াগনোসিস আপনি প্লিজ বলতে যাবেন না, কারণ ডাক্তারবাবুর দায়িত্ব হচ্ছে ডায়াগনোসিসটা বের করে আপনাকে বলা। অনেকে বলে এন্ডোমেট্রিওসিস আছে, আমাকে সেদিন একজন পেশেন্ট বলেন আমার এন্ডোমেট্রিওসিসে ঠিক করে দিন। বলে এন্ডোমেট্রিওসিস তো ওভাবে ঠিক হবে না, আর এন্ডোমেট্রিওসিস আছে তাহলে আমি আপনাকে এমন ওষুধ দিচ্ছি এন্ডোমেট্রিওসিস কন্ট্রোলে থাকবে কিন্তু প্রেগনেন্সি আসবে না। পেশেন্ট বলেন আমি তো প্রেগনেন্সি চাইছি। আসলে আপনি তো সেটা বলেননি, আপনাকে তো বলতে হবে আগে কী সমস্যা নিয়ে এসছেন। কাজে কী সমস্যা নিয়ে এসছেন মানে সোজা বাংলায় বলুন আমার ব্যথা হচ্ছে, আমার প্রেগনেন্সি আসছে না, আপনার পিরিয়ড ইরেগুলার হচ্ছে, আমার এই ধরনের সমস্যা হচ্ছে। যেমন অনেকে বলে আমার স্পার্মের সমস্যা, আমি এসছি। ওয়াইফকে আনার দরকার নেই, ওয়াইফের রিপোর্ট ঠিক আছে। মনে রাখতে হবে ইনফার্টিলিটি বা বন্ধাত্বের চিকিৎসায় কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই দরকার। শুধু হাজব্যান্ডের ট্রিটমেন্ট করে হবে না, কী ট্রিটমেন্ট দরকার সেটা কিন্তু ওয়াইফের রিপোর্টের উপরে নির্ভর করে। কাজে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই কিন্তু আসতে হবে। এবারে ধরুন কোনো পেশেন্টকে জিজ্ঞাসা করলাম যে আপনার এই সমস্যাটা কতদিন হচ্ছে। অনেকেই খুব ভেগ কথা বলে অনেক দিন। দেখুন অনেক দিন মানে কারো কাছে 10 দিন অনেক দিন, কারো কাছে 100 দিন অনেক দিন, কারো কাছে 10 বছর মানে অনেক দিন, কারো কাছে 10 মাস মানে অনেক দিন। কাজে অনেক দিন কথাটা কিন্তু ভেগ।
আপনাকে স্পেসিফিক বলতে হবে, এক্স্যাক্ট মনে না হলে 7-8 মাস ধরে হচ্ছে, অথবা 10-12 বছর ধরে হচ্ছে, অথবা 2-3 মাস ধরে হচ্ছে, সেটা স্পেসিফিক বলুন। যেমন কোনো কোনো পেশেন্ট আমাদেরকে বলেন, আগে ঠিক আমি একজন জিজ্ঞাসা করলাম কতদিন ধরে আপনার পিরিয়ড অনিয়মিত হচ্ছে, পেশেন্ট বলেন যে বিয়ের পর থেকে অনিয়মিত হচ্ছে। সেদিন আমি একজন পেশেন্টকে মজা করে বললাম, আমি কি করে জানবো আপনার বিয়ে কবে হয়েছে, আপনি তো আপনার বিয়েতে আমাকে ইনভাইট করেননি, কাজে আমি কি করে জানবো যে কতদিন ধরে আপনার পিরিয়ড অনিয়মিত হচ্ছে? আপনি বললেন বিয়ের পর থেকে অনিয়মিত হচ্ছে। আপনাকে স্পেসিফিক বলতে হবে 5 বছর ধরে অনিয়মিত হচ্ছে না 2 মাস ধরে অনিয়মিত হচ্ছে। আবার অনেককে যদি জিজ্ঞাসা করি এক্স্যাক্টলি কী হয়েছিল, ধরুন পেশেন্ট বললেন যে আমার মিসক্যারেজ হয়েছে, আমরা এক্স্যাক্টলি কী হয়েছিল, পেশেন্টের এটুকু বললেই হয়ে যায় যে আমার তখন ব্লিডিং হচ্ছিল, ডাক্তারের কাছে গেছিলাম, আলট্রাসাউন্ড করে দেখা গেছে বাচ্চাটা বেরিয়ে গেছে। কিন্তু কোনো কোনো পেশেন্ট তখন এইভাবে বলতে শুরু করেন, আমি প্রেগনেন্ট ছিলাম, বাড়িতে গেছিলাম, বাজার করেছিলাম, বাজার করে বাড়িতে ফিরলাম, সেদিন পুজো ছিল, পুজোর পরে দেখা গেল ব্লিডিং হচ্ছে, শাশুড়ি বললেন রেস্ট নে, তারপর একটু জল খেলাম, তারপর ব্লিডিং শুরু হলো। এই যে এতগুলো কথা বললেন, তাতে কী হলো? ডাক্তারবাবুর সময় নষ্ট হলো, আপনার সময় নষ্ট হলো। তাতে কী হলো? মনে রাখতে হবে চেম্বারে কিন্তু প্রত্যেক পেশেন্টের জন্য কিন্তু স্পেসিফিক টাইম দরকার। আপনি যদি অনেক বেশি টাইম নিয়ে নেন, পরের পেশেন্ট কিন্তু টাইম পাবেন না। কাজে আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে, আপনার জন্য কিন্তু পরের পেশেন্ট সাফার করছে। কাজে স্পেসিফিক বলুন। এবং দেখুন, আপনি বাজারে গেছিলেন, পুজো করছিলেন, শাশুড়িকে বললো, সেগুলো কিন্তু আমাদের ট্রিটমেন্টের কোনো দরকার নেই। স্পেসিফিক বলুন যে আপনার ব্লিডিং হচ্ছিল, হঠাৎ করে ব্লিডিং হচ্ছিল। হ্যাঁ, কাজেই কতটা বলবেন, কি বলবেন, সেটা কিন্তু জানতে হবে আপনাকে, কারণ ডাক্তারের কাছে ইনফরমেশান ঠিকমতো দেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং ডাক্তারের কাছে কিন্তু কোনো তথ্য কিন্তু লুকানো যাবে না। যেমন আমরা অনেক সময় পেশেন্টকে বলি, আপনার বড় কোনো অসুখ হয়নি তো? না, কোনো অসুখ হয়নি। প্রেশার, সুগার, থাইরয়েডের কোনো ওষুধ খান না তো? তারপর বললেন হ্যাঁ, প্রেশারের ওষুধ খাই, থাইরয়েডের ওষুধ খান। তারপরে অনেকক্ষণ পরে বললেন আর কোনো অসুখ আছে? না, আর কোনো অসুখ নেই। অনেকক্ষণ পরে বললেন আমার অ্যাজমা আছে, ইনহেলার নেই। ডাক্তারকে কিন্তু ডাক্তার যখন জিজ্ঞাসা করেন আপনার অন্য কোনো বড় অসুখ আছে কিনা বা অন্য কোনো কিছুর ওষুধ খান কিনা, দয়া করে প্রত্যেকটা স্পেসিফিক্যালি বলবেন। যেমন সেদিন একজন পেশেন্ট করেছেন, উনি 1 বছর ধরে আমার কাছে দেখাচ্ছেন, প্রেগনেন্সি ট্রাই করছেন, বলেছেন আগে কোনো রোগ হয়নি, থাইরয়েডের ওষুধ খান, আর কিছু হয়নি। হঠাৎ করে গত মাসে এসে বললেন, ডাক্তারবাবু আমার নিউরোলজিস্ট আমাকে বলেছে এপিলেপসির ওষুধ খেতে। আমি বললাম আপনার কি এপিলেপসি আছে? হ্যাঁ, আমার তো 10 বছর ধরে এপিলেপসি আছে, আমি তো ওষুধ খাই। আপনি তো জানালেন না তখন? না, ভেবেছি এটা না জানালে হবে। তখন তাকে আমাকে বোঝাতে হলো এপিলেপসি প্রেগনেন্সিতে কতটা ক্ষতিকারক, এপিলেপসি সব ওষুধ প্রেগনেন্সিতে দেওয়া যায় না, এপিলেপসি প্রেগনেন্সির আগে কন্ট্রোল করা কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই জিনিসটা কিন্তু ভীষণভাবে কিন্তু জানতে হবে যে কোন ইনফরমেশনটা ডাক্তারকে বলবো এবং কোনো ইনফরমেশান আমার লুকানো যাবে না। যেরকম অনেক সময় আমরা যখন জিজ্ঞাসা করি কোনো অপারেশন হয়েছে কি না, ছোট একটা অপারেশন হয়েছে, কিন্তু কী অপারেশন সেটা কিন্তু স্পেসিফিক বলতে হবে। না জানলে বলুন যে আমার পেটে অপারেশন হয়েছিল। হ্যাঁ, আর যতটা সম্ভব বলবো, আগে যদি কোনো ট্রিটমেন্ট হয়ে থাকে প্রেসক্রিপশান, অপারেশনের কাগজ, ছুটির ডিসচার্জ, এগুলো কিন্তু দয়া করে ভালো করে সংরক্ষণ করবেন। পেশেন্টদেরকে সবাইকে দেখি আমরা প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের কাগজ এগুলো ভালো করে রাখছেন, অথচ প্রেসক্রিপশান মুড়িয়ে ভাঁজ করে রাখছেন, ছিঁড়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না, হসপিটালের ডিসচার্জ নোট হারিয়ে যাচ্ছে। কারণ অপারেশান কী হয়েছিল, হতে পারে সেই অপারেশান আমি করিনি, অন্য ডাক্তার করেছিলেন, কিন্তু আমাকে তো জানতে হবে কী অপারেশান হয়েছিল। জানার একমাত্র উপায় কি, সেই ডাক্তারবাবু অপারেশানের নোটে কী লিখেছিলেন, কোথায় লেখেন সেটা, হয় অপারেশনের নোটে বা ডিসচার্জ সার্টিফিকেটে। কাজে সেই কাগজটা যদি আপনি সাবধানে না রাখেন, আমরা বুঝতে পারবো না কী ট্রিটমেন্ট হয়েছিল। আর ট্রিটমেন্ট না হলে পরবর্তীকালে আপনার ট্রিটমেন্টটাও কিন্তু ঠিক না হতে পারে, আমি যদি জানতে না পারি যে আগে কী ট্রিটমেন্ট হয়েছিল। সেরকমভাবে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্মোকিং, অ্যালকোহল বা অন্য কোনো সাবস্ট্যান্স অ্যাবিউজ, অন্য কোনো কিছু নেশা আছে কিনা, দয়া করে সেটা কিন্তু গোপন করবেন না। কারণ এই জিনিসগুলো কিন্তু ট্রিটমেন্টকে এফেক্ট করতে পারে এবং কোনো কোনো ওষুধের সাথে কিন্তু অ্যালকোহল বা স্মোকিং কিন্তু ইন্টারেক্ট করে। যেমন মেট্রোনিডাজল বলে একটা ওষুধ আছে, আপনি যদি মদ খান তখন কিন্তু মেট্রোনিডাজল দেওয়া যায় না সে সময়। কাজে সেগুলো কিন্তু ডাক্তারকে গোপন করবেন না। সেরকম যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় মেলামেশার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কিনা, হেজিটেট না করে কিন্তু আপনারা বলবেন কোনো সেক্সুয়াল প্রবলেম থাকলে। সেরকমভাবে যখন আমরা জিজ্ঞাসা করি পেশেন্টকে যে বাবা মার বড় কোনো রোগ হয়নি তো? প্রথমে বললেন না, কোনো রোগ হয়নি। তারপরে বললেন যে বাবার ক্যান্সার হয়েছিল, মায়ের হার্টের সমস্যা হয়েছিল। প্রেশার, সুগার বা বড় কোনো সমস্যা হলে সেটা কিন্তু গোপন করবেন না, কারণ ফ্যামিলিতে কার কী রোগ হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা। অনেক সময় দেখা যায় পেশেন্টকে জিজ্ঞাসা করা হলো, ওয়াইফকে জিজ্ঞাসা হলো আপনার বাড়িতে কারো বড় কোনো রোগ হয়নি তো, প্রেশার, সুগার? পেশেন্ট বললেন আমার শাশুড়ির ডায়াবেটিস আছে। মনে রাখতে হবে শাশুড়ির সাথে কিন্তু আপনার রক্তের সম্পর্ক নেই, কাজে শাশুড়ির ডায়াবেটিস আছে কিনা সেটা আমরা হাজবেন্ডকে জিজ্ঞাসা করব। আপনার বাবা মার কোনো সমস্যা আছে কিনা সেটা আপনাকে স্পেসিফিক্যালি বলতে হবে। আচ্ছা, কোনো পেশেন্ট যখন প্রথমবার আমাদের ডাক্তারের চেম্বারে আসেন, প্রথমবার আমরা তাকে যে প্রশ্ন করি, এই যে বললাম কিছু প্রশ্ন নিই, অর্থাৎ হিস্ট্রি নিই। তারপরে কী করি, আমরা তাকে পুরনো রিপোর্ট আর প্রেসক্রিপশান দেখি।
আপনি যখন চেম্বারে আসার আগে বসে থাকছেন বাইরে ওয়েটিং এরিয়াতে বা বাড়ি থেকে বেরোনোর আগে, দয়া করে সব রিপোর্টগুলো প্যাকেট থেকে বের করে সিরিয়াল ওয়াইজ গুছিয়ে রাখবেন। আমরা কখনো দেখি পেশেন্টের যখন রিপোর্ট দিচ্ছেন, দুটো রিপোর্ট, তারপরে একটা হসপিটালের বিল, তারপরে একটা আধার কার্ডের জেরক্স, তারপরে দেখা যায় পরীক্ষার সার্টিফিকেটের জেরক্স, এরকম থাকে। দয়া করে রিপোর্টগুলো পরপর ডেট ওয়াইজ গুছিয়ে রাখুন, প্রেসক্রিপশানগুলো রাখুন, যাতে ডাক্তারবাবু দেখতে সুবিধা হয়। যদি আমাদের রিপোর্ট দেখতে বা কথা বলতে বেশি সময় চলে যায়, তাহলে কিন্তু ট্রিটমেন্টের ব্যাপারে আমাদের বেশি কথা বলার সময় থাকবে না, বা সময় থাকলেও পরের পেশেন্ট তারা দেবেন, তাতে আপনারই সমস্যা হবে। কাজে রিপোর্টগুলো যতটা সম্ভব গুছিয়ে রাখুন। আচ্ছা, এবারে রিপোর্ট করতে দেওয়া। মনে রাখবেন, আমরা যখন কোনো রিপোর্ট করতে দিই, ভালো করে বুঝে নেবেন কী কী রিপোর্ট করতে দেওয়া হলো। ধরুন এরকম অনেকবার হয়েছে, কোনো পেশেন্টকে বললাম 10টা ব্লাড টেস্ট করতে, দেখা গেল পেশেন্ট 5টা ব্লাড টেস্ট করে এনেছে, অথবা যে ব্লাড টেস্টটা বলা হয়নি সেটা করে এনেছে। জিজ্ঞাসা করলাম কেন 10টা বলেছি 5টা কেন করেছেন? পেশেন্ট বলল ল্যাবরেটরিতে দিয়েছিলাম, ওরা কটাই করে দিয়েছে, বলেছে সব হয়ে গেছে। মনে রাখতে হবে, দায় কিন্তু ল্যাবরেটরি নয়, দায় কিন্তু আপনার। আপনাকে প্রেসক্রিপশান দেখে মিলিয়ে নিতে হবে যে ডাক্তারবাবু এই 10টা টেস্ট বলেছিলেন, 10টা টেস্টই করা হয়েছে কি না। আচ্ছা, এবার হচ্ছে যে অনেক সময় ল্যাবে কিন্তু অনেক সময় ভুল করতে পারে, যেটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। যেমন আমরা পার্টিকুলারলি প্রেগনেন্সিতে বা পিসিওএস থাকলে একটা টেস্ট বলি ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। সেক্ষেত্রে আমরা কিন্তু পিপি সুগার করতে বলি না, অর্থাৎ খাবার পরে সুগার করতে বলি না। আমরা যে পিপি সুগার করতে বলি সেটা বলি 2 ঘন্টা পরে করতে। আমরা লিখে দেওয়ার পরে কোনো কোনো ল্যাব বলে কি পেশেন্টকে, ও আপনি ভাত খেয়ে করে নিন, অথচ পেশেন্ট কিন্তু সেটা খেয়াল করে না। ডাক্তারবাবু যখন বলেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। দয়া করে ডাক্তারবাবু যেভাবে টেস্ট করতে বলছেন সেটা করুন। আর অনেক সময় দেখা গেছে, এটা খুব কমন জিনিস, আমরা কখনো কখনো 17 হাইড্রক্সি প্রোজেস্টেরন বলে একটা টেস্ট করতে বলি। ল্যাবরেটরিতে ওরা না বুঝে করে কি, জাস্ট প্রোজেস্টেরন করে দেয়। মনে রাখতে হবে, প্রোজেস্টেরন আর 17 হাইড্রক্সি প্রোজেস্টেরন কিন্তু আলাদা। কাজে ডাক্তার প্রেসক্রিপশানে কী লিখেছেন এবং আপনি কী টেস্ট করছেন, কারণ আপনি টাকা দিয়ে টেস্ট করছেন, সেটা কিন্তু ভালো করে কিন্তু বুঝে নেবেন। আচ্ছা, অনেক সময় আমরা কিন্তু কোনো স্পেসিফিক ল্যাব থেকে টেস্ট করতে বলি, কারণ আমরা জানি এই টেস্ট ল্যাবের রিপোর্টটা অথেন্টিক। কারণ অনেক সময় বিভিন্ন ল্যাবের ওপর কিন্তু টেস্টের রিপোর্ট ডিপেন্ড করে, এবং পার্টিকুলারলি কিছু টেস্টের ওপর কিন্তু আমাদের পুরো ট্রিটমেন্টের সিদ্ধান্ত দাঁড়িয়ে আছে। যেমন এএমএইচ বা সিমেন, এগুলো কিন্তু আমরা ভালো ল্যাব থেকে করতে বলি। অনেক সময় কোনো পেশেন্টের মনে হয় যে এই ল্যাব থেকে ডাক্তারবাবু টেস্ট করতে বলছেন, মানে ডাক্তারবাবু কমিশন পাবেন। মনে রাখতে হবে সবসময় কিন্তু কমিশনের জন্য নয়, ডাক্তারবাবু মনে হয়েছে সেই রিপোর্টটা আপনার ট্রিটমেন্টের জন্য সেই ল্যাব থেকে করা দরকার, সেজন্য করতে বলা হচ্ছে। যেরকম আমরা বলি পার্টিকুলারলি গ্রোথ স্ক্যান বা এই ধরনের যে প্রেগনেন্সি কালার ডপলার অ্যানোমালি স্ক্যান কম্বাইন টেস্ট পার্টিকুলার কোনো স্পেশালিস্টকে দিয়ে করানোর, কারণ কে টেস্টটা করছেন সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর ওপর কিন্তু পুরো ট্রিটমেন্ট দাঁড়িয়ে আছে। অনেক সময় আমরা বলি যে হয়তো কিছুদিন আগে টেস্ট করা হয়েছে, আবার রিপিট করতে। কখনো কখনো কিন্তু টেস্ট রিপিট করাটা দরকার। হয়তো আপনার সিমেন অ্যানালিসিসটা খুব খারাপ ছিল 2 মাস আগে, এখন আমরা রিপিট করতে বলছি, বা 2 বছর আগে হয়েছিল, এখন আবার রিপিট করতে বলছি। অনেক বলেন 2 বছর আগে তো হয়েছিল, কেন রিপিট করা দরকার? কারণ 2 বছরের মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ হতে পারে, সেজন্য আমরা রিপিট করতে বলি। এবার হচ্ছে ধরুন রিপোর্ট পেলেন আপনি ল্যাব থেকে, নিয়েই সাথে সাথে ডাক্তারবাবুকে ফোন, ডাক্তারবাবু প্রেগনেন্সি পেশেন্ট, ইএসআর অনেক বেশি আছে। অথবা আপনারা ডাক্তারবাবুকে রিপোর্ট দেখানোর আগে যেটা করেন, ল্যাবে কথা বলেন, ল্যাবে দেখলেন যে কেউ বললো যে এই রিপোর্টটাতে তো রুবেলা টেস্ট পজিটিভ আছে, খুব খারাপ। দয়া করে একটু অপেক্ষা করুন, ডাক্তারবাবুর ওপর ভরসা করুন, ডাক্তারবাবুর সাথে কথা বলুন। রুবেলা আইজিজি পজিটিভ মানে ভালো, তার মানে কোনো কিছু করার দরকার নেই। কিন্তু ল্যাবে অনেক সময় ভুল কথা বললো, সে কথাটা আপনারা বিশ্বাস করলেন ডাক্তারবাবুর থেকে, দয়া করে সেটা করবেন না। ল্যাবে কি বললো সেটা বিশ্বাস না করে ডাক্তারবাবুর সাথে কথা বলুন। আর প্রেগনেন্সিতে ইয়েসার বাড়তেই পারে, কাজেই আপনি নিজে যদি রিপোর্ট দেখে যদি ডাক্তারি করতে যান, তাহলে কিন্তু খুব মুশকিল। কারণ রিপোর্ট কীভাবে বুঝতে হবে, শুধুমাত্র রিপোর্ট দেখে বোঝা যায় না, পেশেন্টের কন্ডিশন দেখতে হয়। অর্থাৎ পেশেন্ট প্রেগনেন্ট কি না, পেশেন্টের কোন দিনে, যেমন CO-125 পিরিয়ডের সময় ব্লাড টেস্ট করলে বেশি হয়, তাতে অনেক পেশেন্ট ভয় পেয়ে ফোন করেন। মনে রাখতে হবে সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানা দরকার, কখন পেশেন্ট টেস্ট করছেন এবং কী কারণে টেস্ট করছে। আরেকটা জিনিস দেখি অনেকে, কোনো ল্যাবে গেলেন, ধরুন আমি বললাম যে শুধুমাত্র কমপ্লিট ব্লাড কাউন্ট আর TSH করতে আর ব্লাড সুগার করতে। পেশেন্ট দেখা গেলো সব টেস্ট করে এলো, একগাদা টেস্ট, সোডিয়াম, পটাশিয়াম, লিপিড প্রোফাইল, ফলিক অ্যাসিড, B12 এটসেট্রা, যেগুলো হয়তো আমি করতে বলিনি। জিজ্ঞাসা করা কেন করেছেন, আমি তো করতে বলিনি। বললো না, ল্যাবে গেছিলাম, ওরা বললো প্যাকেজের মধ্যে সব করে দিচ্ছি, আমি ফ্রিতে পাচ্ছি, কেন করব না। যেমন সেদিন একজন পেশেন্ট বললেন, আমি বলেছিলাম প্রেগনেন্সিতে শুধুমাত্র কমপ্লিট ব্লাড কাউন্ট, থাইরয়েড আর হচ্ছে থ্যালাসেমিয়া টেস্ট করুন। উনি দেখা গেল লিপিড প্রোফাইল টেস্ট করে এনেছেন। আমাকে উনি জিজ্ঞাসা করতেন এই কোলেস্টেরল বেশি কেন, ট্রাইগ্লিসারাইড বেশি কেন। আমি বললাম কেন করেছেন? না, আমি তো ফ্রিতে টেস্ট পাচ্ছি, করেছি। মনে রাখতে হবে প্রেগনেন্সিতে লিপিড প্রোফাইল করাটা ভুল বা বোকামি, কারণ প্রেগনেন্সিতে লিপিড প্রোফাইল চেঞ্জ হয়, কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বাড়ে। কাজে শুধু আপনার একটা অ্যাংজাইটি হবে, টেনশন হবে। কাজেই মনে রাখতে হবে
সবসময় প্যাকেজের ফাঁদে পা দেবেন না। ডাক্তারবাবু যে টেস্টগুলো বলছেন নিশ্চয়ই দরকার বলে শুধু সেগুলোই করুন। আচ্ছা, এরপরের কথা হচ্ছে কোনো মেডিসিন দেওয়া হয়েছে, যেমন প্রেশার বা সুগারের ওষুধ দেওয়া হয়েছে, আমাদের অনেকেরই টেন্ডেন্সি আছে প্রেশার নর্মাল হয়ে গেল বন্ধ করে দিলাম, সুগার নর্মাল হয়ে গেলে বন্ধ করে দিলাম। মনে রাখতে হবে ওষুধ খেয়ে প্রেশার বা সুগার নর্মাল হয়েছে, ওষুধ না খাইলে বন্ধ করলে কিন্তু আবার সেই সমস্যা হতে পারে এবং আপনার লাইফ রিস্ক থাকতে পারে। কাজে ডাক্তারবাবু যদি বলেন কোনো ওষুধ কন্টিনিউ করতে, আমরা যখন বলি কন্টিনিউ তার মানে এটা থামানো যাবে না, অর্থাৎ যতদিন না ডাক্তারবাবু দেখছেন ততদিন চলবে। অনেক সময় কোনো ওষুধ পেতে সমস্যা হয় বা হচ্ছে কোনো ওষুধ খুব দামি, সেক্ষেত্রে আমরা কোনো কোনো কোম্পানির রিপ্রেজেন্টেটিভের নাম্বার দিয়ে দিই, সেক্ষেত্রে আমরা বলি যে আপনাকে সাহায্য করার জন্য নাম্বার দিলাম। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় অনেক পেশেন্ট বারবার বলেন উনি দাম বেশি বলছেন, এখানে কম পাচ্ছি। তো যেখানে কম পাচ্ছেন সেখান থেকে নিন, কারণ দেখুন আমরা তো ওষুধ বিক্রি করছি না, ওষুধের দাম তো আমরা ঠিক করছি না, সেটা তাদের সাথে আপনাকে কথা বলতে হবে। আবার যেমন কোনো সময় দেখা যায় আমরা পার্টিকুলার কোনো ব্র্যান্ডের ওষুধের উপর নির্ভর করছি, তার মানে এই নয় যে সেই কোম্পানির সাথে সেই ডাক্তারবাবুর আতাত আছে বলে সেই ব্র্যান্ড লিখছেন। কারণ কিছু কিছু ব্র্যান্ড কিন্তু আমাদের মানে নির্ভর করতে হয়, যেমন আপনি যেমন যে কোনো ব্র্যান্ডের জামা কাপড় পরেন না, কিছু পার্টিকুলার ব্র্যান্ড বলেন, সেরকম কিছু কিছু ব্র্যান্ডের ওষুধ আছে যেগুলোর উপর আমরা ভরসা রাখতে পারি, সব ব্র্যান্ডের উপর কিন্তু ভরসা রাখা যায় না। আচ্ছা, এবার যেটা মনে রাখতে হবে কোনো ওষুধে রিয়াকশান হচ্ছে কিনা। যদি কোনো ওষুধ নেওয়ার পর আপনার কোনো সমস্যা হয়, অ্যালার্জি হয় বা কোনো রিয়াকশান হয়, দয়া করে ওষুধের নামটা কিন্তু ভালো করে মনে রাখবেন। অনেক সময় আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করি আপনার কোনো ওষুধে অ্যালার্জি আছে কিনা, পেশেন্ট বলে আমি আর অ্যান্টিবায়োটিক অ্যালার্জি আছে। কোন অ্যান্টিবায়োটিক বলতে পারলেন না, কী অ্যালার্জি হয়েছিল, শ্বাসকষ্ট হয়েছিল, ঘামাচি হয়েছিল, গায়ে র্যাশ হয়েছিল, এটা স্পেসিফিক বলতে হবে। অর্থাৎ আপনাকে ওষুধটা কিন্তু মনে রাখতে হবে, ওষুধের নামটা দয়া করে লিখে রাখবেন বা ছবি তুলে রাখবেন, যাতে পরবর্তীকালে আমরা আপনার যদি কোনো ওষুধে অ্যালার্জি থাকে সেই ওষুধ দেবো না। কারণ সবসময় কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব হয় না কোন ওষুধে কার অ্যালার্জি হবে, অনেক সময় আমি ওষুধ দিলাম তারপর অ্যালার্জি হলো, এটা কিন্তু সবসময় কিন্তু জানা সম্ভব হয় না। এরপরে যেটা আছে সেলফ মেডিকেশান। অনেক পেশেন্টের ইরেকটাইল ডিসফাংশন থাকে, লিঙ্গ শিথিলতা থাকে, তারা কী করেন দোকান থেকে ভায়াগ্রা কিনে নেন। ক্ষতিটা কী হয় মনে রাখতে হবে, ইরেকটাইল ডিসফাংশন যাদের হয় অনেক সময় কিন্তু সিরিয়াস রোগ, হার্টের রোগ, ক্যান্সার, ডায়াবেটিসের কারণে হতে পারে। আপনি যদি দোকান থেকে ভায়াগ্রা কিনে নেন তার মানে কিন্তু আপনার কী কারণে রোগটা হয়েছে সেটা জানা গেল না। ভায়াগ্রা খেয়ে হয়তো সমস্যাটা সাময়িকভাবে মিটে গেল, কিন্তু কি যে কারণের জন্য হচ্ছে সেটা কিন্তু বাড়তে থাকলো, পরবর্তীকালে দেখা যাবে আর ভায়াগ্রা কাজ করবে না। কারণ অনেক সময় দেখা যায় আপনার দোকানদার বা কম্পাউন্ডার এদের সাথে কথা বলে আপনারা ওষুধ নিচ্ছেন, এটা কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস জিনিস। ডাক্তারবাবুর সাথে কথা বলে তারপর ওষুধ নিন। হ্যাঁ, আচ্ছা, অনেকে থাকেন যে জাস্ট ফোনেই জেনে নিলেন ডাক্তারবাবু এই অসুবিধা হচ্ছে, ওষুধ নেব কি না। জ্বর বা ব্যথার জন্য ওষুধ দেওয়া যায়, কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে যাতে কিন্তু ফোনে শুনে কিন্তু ওষুধ দেওয়া যায় না, সেটার জন্য কিন্তু ডাক্তারবাবুর কাছে আসতে হয়। অনেকে করেন কি অন্য পেশেন্ট, আমার বান্ধবীকে ওই ডাক্তার এই ওষুধটা দিয়েছিল আমি কি এই ওষুধটা খেতে পারি। মনে রাখতে হবে প্রত্যেকের পেশেন্ট কিন্তু আলাদা, প্রত্যেকটা পেশেন্ট আলাদা ধরনের। উনাকে এই ওষুধটা দেওয়া হয়েছিল তার মানে এই নয় যে একই রোগের জন্য আপনাকে এই ওষুধটা দিতে হবে। হয়তো উনার ক্ষেত্রে ওষুধটা দেওয়া হয়েছিল একটা আলাদা কারণে, আপনার ক্ষেত্রে আলাদা কারণে, কাজেই আরেকজন রোগীর প্রেসক্রিপশনের সাথে কিন্তু আপনারা কম্পেয়ার করবেন না। অনেক সময় আমরা বলি পেশেন্টকে কোনো সমস্যার জন্য অন্য ডাক্তার দেখাতে, যেমন পেশেন্টকে বলা হলো সুগার আছে আপনি সুগারের ডাক্তার দেখেন, পেশেন্ট বলেন ডাক্তারবাবু আপনি সুগারের ওষুধ দিয়ে দিন। মনে রাখতে হবে আমি গাইনোকোলজিস্ট, আমার পক্ষে সুগারের সব কিছু জানা সম্ভব হয় না। কাজে যখন আমরা বলছি রেফার করতে তার মানে কি যিনি বেস্ট, যিনি এক্সপার্ট এই ব্যাপারে তার কাছে আমরা পাঠাচ্ছি, কাজে দয়া করে তাকে দেখাবেন। হ্যাঁ, আমরা কোনো পার্টিকুলার ডাক্তারের নাম অনেক সময় বলি কেন, কারণ সেই ডাক্তারবাবুর সাথে আমার চেনা পরিচয় আছে, যদি আপনার ট্রিটমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আমি সেই ডাক্তারবাবুর সাথে ফোনে বা কথা বলে জানতে পারবো কী সমস্যা হচ্ছে, যে কারণে আমরা সেই কথাটা বলি। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে জিনিসটা আমাদের বলতে হবে, সবসময় কিন্তু ট্রিটমেন্ট কাজ করে না বা সবসময় কিন্তু আমাদের অনেক খারাপ কথা বলতে হয়, অর্থাৎ ব্রেকিং ব্যাড নিউজ। প্রেগনেন্সি আসেনি, আইভিএফ ফেলিওর হয়েছে, মিসক্যারেজ হয়েছে, একটোপিক প্রেগনেন্সি, বাচ্চা মারা গেছে, অপারেশনে কোনো কমপ্লিকেশান হয়েছে, এই জিনিসগুলো আমাদের বলতে হয়। যখন আমরা বলি, বিশেষ করে যে জিনিসটা পেশেন্ট এক্সপেক্ট করেনি, হঠাৎ করে আমরা বললাম যে আপনার এই সমস্যা হয়েছে, যে জিনিসটা হয়তো পেশেন্ট এক্সপেক্ট করেনি যে মিসক্যারেজ হচ্ছে, আমরা বললাম যে সরি আপনার মিসক্যারেজ হয়েছে, অনেক সময় পেশেন্ট সেটা মেনে নিতে পারেন, অনেক সময় সে সময় একটা রাগের বহিঃপ্রকাশ হয়, টেনশান হয়, কারো ডিপ্রেশান হয়, যে কারণে আমরা বলি যদি আজকে দেখছেন যে আজকে আমি এই কথাটা বললাম, আজকে আপনার শুনে ভালো লাগছে না, আমরা বলবো সেদিন আপনি বাকি ট্রিটমেন্টের ব্যাপারে কথা বলবেন না, পরে একদিন এসে কথা বলুন। কারণ নেক্সট স্টেপ কী করা হবে সেটা ভালো করে শোনার জন্য আপনার একটা মানসিক স্থিতি দরকার। যখন আপনার মনের মধ্যে একটা অস্থিরতা হচ্ছে তখন কিন্তু কথা বলবেন না, পরে কথা বলুন শান্ত মাথায় ঠান্ডা ওয়েতে। আর যদি মনে হচ্ছে এরকম কোনো সমস্যা হচ্ছে, মেন্টাল কোনো স্ট্রেস হচ্ছে, আপনার মেন্টাল সাপোর্ট দরকার, অবশ্যই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিক্যাল কাউন্সিলরের সাথে কথা বলতে পারেন।
অনেকের ধারণা সাইকিয়াট্রিস্ট দেখানো বা কাউন্সেলিং করা মানে পাগল হয়ে গেছে, এটা কিন্তু একদম ভুল ধারণা। মানসিক রোগও কিন্তু একটা আমাদের নিজের শরীরের মতো একটা রোগ, কাজে মানসিক রোগ হচ্ছে মানে আপনি পাগল হয়ে গেছেন এরকম কিন্তু নয়। অতএব বলবো ডাক্তার এবং রোগী দুজনের যদি সম্পর্ক যদি আমাদের ঠিক রাখতে হয়, তা দুজনেরই দায়িত্ব রয়েছে, দুজনকেই কিন্তু আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে এবং দুজনকেই কিন্তু দুজনের অধিকার এবং কর্তব্য এই জিনিসটা সম্পর্কে কিন্তু আমাদেরকে